তুই খুব বড় হয়ে গেছিস, তাই না দোয়েল? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা কি মরে গেছি? তোদের বিয়ে দিতাম না? কেন করলি এমন? ভয়ে লজ্জায় মাথা নুইয়ে নিল দোয়েল। শাড়ির আঁচল হাতে নিয়ে কসলাচ্ছে সে। কাব্যের কথার উত্তরে ঠিক কী বলবে বুঝতে পারছে না সে। রাহুল পুরো বিষয়টা লক্ষ্য করেই বলল, চ্যালেঞ্জে হেরে গিয়ে রেগে আছিস? আচ্ছা, চ্যালেঞ্জ হেরে গিয়ে রেগে গেছিস তা আমাকে বললেই পারিস। মিছে মিছে আমার বউটাকে বকছিস কেন? চুপ করবি তুই? চুপ তো করতেই চাই, কিন্তু তুই তা হতে দিচ্ছিস কোথায়? এত যখন সমস্যা, আমি পাখিকে নিয়ে চলে যাচ্ছি। রাহুল উঠে দাঁড়ায়, দোয়েলের হাত ধরে ওকে নিয়ে যেতে চায়। ধ্রুব আর কাব্য দুজনাই উঠে দাঁড়ায়, রাগান্বিত কণ্ঠে ডেকে ওঠে দোয়েলকে। ভাইদের ডাককে অবজ্ঞা করার মতো সাহস দোয়েলের নেই। সে দাঁড়িয়ে পড়ে, কাব্য ওকে জিজ্ঞাসা করে, তুই রাহুলকে ভালোবাসিস? উপর নিচ মাথা নাড়ে দোয়েল। কাব্য মনে মনে হাসে, তবে কাউকে বুঝতে দেয় না ওর মনে কি চলছে। দোয়েলের দিকে তাকিয়ে রেগে বলে কাব্য। চুপচাপ রুমে চলে যা। দোয়েল বাক্য ব্যয় করলো না, মাথা নিচু করে চলে যাচ্ছিল রুমে। রাহুল নিজে ওর পিছু পিছু যেতে চাইল, কিন্তু পারল না কাব্যের জন্যে। কাব্যকে ধমক দিয়ে বলল, এই মাথা মোটা, তুই কোথায় যাচ্ছিস? কেন? ডিউটি পালন করতে। মানে বউয়ের কাছে। কাব্য দাঁত কিরমির করে পায়ের জুতোর দিকে একবার তাকিয়ে আবারও তাকায় রাহুলের দিকে। রাহুল ভালো মানুষের মতো গিয়ে চেয়ারে বসে বলে, ঠিক আছে, যাচ্ছি না। তোর বউ না আসা পর্যন্ত তুই আমাকেই দেখ। এই যে বসলাম তোর সামনে। ধ্রুব যদিও রেগেছিল, কিন্তু এই মুহূর্তে ওর কেন জানি হাসি পাচ্ছে। কাব্য আর ওর বন্ধুরা পারেও বটে, ধ্রুব না হাসলেও লিয়া খিলখিল করে হাসছে আর মজা নিচ্ছে রাহুলের অবস্থা দেখে। তত সময়ে স্রোত চা নিয়ে এলো। ধ্রুবের ইশারায় তাহিয়া আগেই রুমে চলে গেছে। পুরো জায়গাটায় তখন নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে কাব্য বলল বিয়ের আয়োজন করতে। দীপ্ত আর কাব্যের বন্ধুরা হই হুল্লোড় শুরু করে। এদিকে রাহুলের খুশি দেখে কে? সে জানতো কাব্য এমন কিছুই বলবে। কাব্যকে জড়িয়ে ধরে বলে রাহুল। এজন্যই তোকে এত ভালোবাসি ভাই। কাব্য গাম্ভীর্য ভাব নিয়ে তাকায় রাহুলের পানে। ইস, চেহারার এক্সপ্রেশন পুরো বাংলা সিনেমার বাপ্পারাজের মতো বানিয়েছে। কাব্য চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছেড়ে বলে, শালা তোর মেলোড্রামা বন্ধ কর। মেলো ড্রামা নয় রে পাগলা, আমি আবেগে কেঁদে দিয়েছি। কাব্য ভ্রু কুচকে তাকায়। কী সব ভাষা ব্যবহার করছে এই ছেলে? অতি খুশিতে পাগল হলো বুঝি? স্রোত খুশি হয়ে তখনই দোয়েলের রুমের দিকে গেল খবরটা জানাতে। রাত প্রায় 12টার কাছাকাছি। মধু গুনগুনিয়ে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ছাদে যাবে বলে ঠিক করলো, তখনই রুমের খোলা দরজা দিয়ে সাউন্ড স্পিকারে বাজা গান এলো ওর কানে। মধু কান পেতে শুনলো গানটা। গান ভেসে আসছে সুনেরা রুম থেকে। মধু দরজার কাছে যায়, উকি মারলে দেখে গায়ে পিঙ্ক কালারের ঢিলে ঢোলা নাইটি জড়িয়ে বিছানায় শুয়ে আছে সুনেরা। বিছানায় ফেলে রাখা গোলাপের পাপড়িগুলো হাত দিয়ে নাড়ছে সে। ডিম লাইট জ্বলছে, সাথে ক্যান্ডেল। পুরো রুমটা মনে হচ্ছে সাজানো। সব রেখে মধুর চোখ আটকেছে প্রেয়সীর প্রাণে। সুনেরার গায়ের নাইটি এলোমেলো, তাই মেয়েটার আবেদনময়ী শরীর স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। মধু ঘামছে, কেমন অস্থির লাগছে নিজেকে। উফ, এই কেমন অনুভূতি হচ্ছে! ইচ্ছে করছে সুনেরাকে মিশিয়ে নিতে নিজের সাথে। আচ্ছা, ব্যাপারটা কি হলো? এত রাতে এমন গান বাজিয়ে মধুকে কি নিজের দিকে আকর্ষণ করতে চাইছে সুনেরা? সুনেরা তবে নিজেও মধুকে কাছে চাইছে, নাকি ওকে ফাঁদে ফেলার নতুন কোনো চাল এটা? তবে যাই হোক, মধুর অশান্ত মনটা শান্ত করার জন্য মেডিসিন হিসেবে আজ সুনেরাকে চাই। মধু রুমে প্রবেশ করে দরজাটা খট করে লাগিয়ে এগোতে থাকে বিছানার দিকে। সুনেরা আড়ালে হাসে। ও হয়তো অপেক্ষা করছিল মধুর আসার জন্য। এমন একটা মুহূর্তের জন্য মধু সুনেরার কাছে যায়। মেয়েটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিজের গায়ে থাকা ওভারকোটটা খুলে ছুঁড়ে ফেলে মেঝেতে। শার্টের বোতামগুলো খুলে ওর দিকে ঝুঁকে ঠিক কানের কাছটায় গিয়ে নেশালো কণ্ঠে বলে, তোমার মনে কি চলছে জানি না, তবে এই মুহূর্তে আমার তোমাকে চাই। লোভটা কিন্তু তুমিই দেখিয়েছ। এবার আমার ভালোবাসা আর যন্ত্রণা দুইটাই সহ্য করার জন্য তৈরি হও বউ। কথাটা বলেই মধু সুনেরার চোখের সাথে দৃষ্টি মেলায়। ঘন ঘন শ্বাস ফেলার কারণে ওর বুক ওঠানামা করছে। মধু অপলক তাকিয়ে আছে সেদিকে। কেমন অস্থির লাগছে ছেলেটার। সুনেরা ওকে ঠিক থাকতে দিচ্ছে না, কোনোভাবেই না। মধু উন্মাদ হয়, ঠোঁটের উষ্ণ স্পর্শে পাগল করে তুলে প্রেয়সীকে। সুনেরা বিরক্ত হচ্ছে, নিজের অনুভূতি দমাতে ব্যর্থ হচ্ছে। চাইছে মধুকে ঠেলে দূরে সরিয়ে দিতে, কিন্তু পারছে না। ইচ্ছে করছে ওর ভালোবাসার ডাকে সায় জানাতে। ছেলেটার বুকের সাথে মিশে যেতে ইচ্ছে করছে আজ। এই কেমন অদ্ভুত অনুভূতি! মধুর মুখ তখন সুনেরার গলায়। ওর হাতের অবাধ্য স্পর্শে মেয়েটার পাগল প্রায় অবস্থা। মধু পাগলের মতো গাঢ় চুম্বন আছে সুনেরার পুরো শরীরে। সুনেরা হুট করে কি যেন মনে পড়ে। মধুকে এক ধাক্কায় সরিয়ে দেয় নিচের থেকে। জামাটা ঠিক করে বেরিয়ে যেতে চায় রুম থেকে, কিন্তু আটকা পড়ে মধুর কাছে। মধু বাঁকা হাসে, ওর ঘাড়ে মুখ গুজে হাত দুটো তখন সুনেরার মেয়েধীন পেটে বিচরণ চালাচ্ছে। মধু সুনেরাকে বলে,
নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলি তো? সুনায়রা কাপা কণ্ঠে বলে। ছাড় টিপু, আমি ওয়াশরুম যাব। কেন যাবি? আমি তো কিছুই করিনি। ছাড় প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। আর আমার অস্থির লাগছে। আমার পাগল মন তোকে চাইছে। তোকে আমার প্রয়োজন সুনেরা, ভীষণ প্রয়োজন। প্লিজ আজকের দিনটা আমার হয়ে যায়। মধুর প্রথম স্পর্শে সুনায়রা নিজের প্ল্যান থেকে ছিটকে বেরিয়ে গেছে, আর এখন যেন পুরোপুরি নিজেকে তুলে দিতে ইচ্ছে করছে মধুর কাছে। আচ্ছা, এমনটা হলে কি খুব খারাপ হবে? সুনায়রার কি উচিত সব ভুলে মধুর কাছে যাওয়া? মেয়েটার ভাবনায় ছেদ পড়ে। মধু ওকে নিজের দিকে ঘোড়ায় কোমর আঁকড়ে আরো কাছে নিয়ে আসে, মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে। প্লিজ আজকের দিনটা, শুধু আজকের দিনটা আমার হয়ে যাও। সুনায়রা চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলে ভেবে নেয় কোনোভাবে সেই সম্পর্কে এগোবে না। মধুর ভবিষ্যৎ অনিশ্চিত। ওর কাজে সুনায়রা ঘৃণা করে। যতই ভালোবাসুক, একজন খুনিকে সে ক্ষমা করবে না, আর না এমনি এমনি ছেড়ে দিবে। সুনায়রা মধুকে বলে। ঠিক আছে, তবে তবে কি? সুনায়রা টেবিলের দিকে তাকায়, ওখানে বিদেশি ওয়াইনের বোতল রাখা। ওগুলোর দিকে তাকালে মধু বুঝে যায় সুনায়রা কি বলতে চাইছে। মধু এগিয়ে যায়, গ্লাসে ওয়াইন ঢেলে সুনায়রাকে দেখিয়ে বলে। তুই ওয়াইনে বিষ মিশিয়েছিস? সুনায়রা ঘাবড়ে যায়, তবে মধুকে তা বুঝতে না দিয়ে বলে। না। কিছু তো একটা মিশিয়েছিস। তবে শোন, তুই যেহেতু চাইছিস আমি এই ওয়াইন খাবো, আমি যদি মরেও যাই তাহলে তুই বেঁচে যাবি, আর যদি যাই তোর অবস্থা দেখার মতন হবে না। সুনায়রা জানে এই রুমের প্রতিটা কোণে মধু সিসি ক্যামেরা ফিট করে রেখেছে, ওর প্রতিটা পদক্ষেপ সম্পর্কে সে অবগত। আর সত্যি এই ওয়াইনে সুনায়রা কিছু মিশিয়েছে। সবটা জেনে মধু তা পান করলো। কি অদ্ভুত! ছেলেটার কি জানের মায়া নেই নাকি প্রতিপক্ষ? সুনায়রা বলে সে নিজ ইচ্ছায় হার মানছে। সময়ের ধারাবাহিকতায় কেটে গেছে আরও 3টে দিন। ধরণীতে নতুন দিনের সূচনা হয়েছে। শীতের সকাল থেকে খেজুরের রসের ঘ্রাণ ভেসে আসছে কোথাও থেকে। চারিদিকে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির ডাক। আজকের সকালটা অন্যরকম। স্রোত কাব্যরা সবাই মিলে গ্রামে এসেছে। মাহতাব সাহেব হাসপাতালে, আর ওনার দেখভালের জন্য ওখানেই আছেন সাবরিনা বেগম। উনি অবগত হয়েছেন সবটা সম্পর্কে। ভদ্রমহিলা রেগেছিলেন। রাহুলকে উনি যতই পছন্দ করেন, মেয়ের বিয়ে এভাবে হোক চাননি। তার চেয়ে বিরক্ত হয়েছেন দোয়েলের অমন খামখেয়ালিপনা দেখে। তবে সেদিন রাতেই দোয়েল আর রাহুল ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়েছে। কাব্য নিজেই বিয়ে ঠিক করেছে, তাই অমত করেনি সাবরিনা বেগম। ছেলের সাথে ওনার সম্পর্ক যেমনই হোক, সে যে তার ভাই বোনের ভালো চায়, এই বিষয়ে ওনার কোনো সন্দেহ নেই। সব থেকে বড় কথা, রাহুলকে দোয়েল ভালোবাসে। ভালোবাসা না পেলে মানুষ কতটা উগ্র বা কতটা জেদি হয়ে সবার জীবন তছনছ করে দিতে পারে, সেই বিষয়ে তো ওনার ধারণা আছে। সাবরিনা বেগম গ্রামে না আসলেও কাব্যস্রোত, ধ্রুব, তাহিয়া, দীপ্ত আর ওর আম্মু আব্বু সবাই এসেছেন। কাব্যের বন্ধুরা আর রাহুল, দোয়েল তো আগে ভাগে চলে এসেছে। আগের বার যখন কাব্যস্রোতকে নিয়ে গ্রামে এলো, তখনই জেনেছিল কাব্যের দাদার ইচ্ছে ওনার কোনো নাতি নাতনির বিয়ে এখানে হোক। সেই কথা ভেবেই কাব্যের গ্রামে আসা। তালুকদার বাড়িতে দোয়েলের বিয়ের অনুষ্ঠান হোক। কাব্য তার দাদাকে দিব্য সম্পর্কে জানিয়েছে। মাহতাব সাহেব কেমন তা আগে থেকে জানেন ভদ্রলোক। ঠিক এই জন্যই তো ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন উনি। এগুলো জেনে আরও যেন ঘৃণা জন্মালো ছেলের প্রতি। তবে এই বিয়ে বাড়ির আনন্দ মাটি করতে চাইছেন না তিনি। বহু বছর পর তালুকদার বাড়িতে কোনো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। শেষ কবে এই বাড়িতে অনুষ্ঠান হয়েছে, মেহমান এসেছে, তাও এই বাড়ির কারোর মনে নেই। দোয়েলের বিয়ের উসিলায় আর কাব্যের জন্য এতগুলো দিন পর আজ এই বাড়িতে মেহমানদের আনাগোনা চলছে। জমকালো বিয়ের আয়োজন করা হচ্ছে। কাব্যের দাদা গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন নাতনির বিয়েতে। বরকনের জন্য সুন্দর করে সাজানো হয়েছে স্টেজ। পুরো বিয়ে বাড়িটাও সাজানো হয়েছে সুন্দর করে বাহারি ফুল দিয়ে। সকলের মুখেই উপচে পড়ছে আনন্দ। শ্রোতা তাহিয়া একই রকম দেখতে শাড়ি পরেছে, সেই কালারের পাঞ্জাবি পরেছে কাব্য আর ধ্রুব। স্নিগ্ধ, লিয়া, দীপ্ত সকলে সেজেগুজে রেডি। রাহুলকে স্টেজে বসানো হয়েছে। তার পরনে সোনালিয়ার খয়েরির মধ্যে সুন্দর শেরওয়ানি। পুরো যেন রাজপুত্রের মতো লাগছে। রাহুল বর সেজে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পাখিকে দেখবে বলে, কিন্তু মহারানীর আসার নাম নেই। রাহুল এদিক সেদিক তাকিয়ে স্রোতকে খুঁজছে, দীপ্তকে বলতে মনের কথাটা, কিন্তু ওই ছেলে যা পাজি, দুটো কথা শোনাতে সময় নিবে না। রাহুল স্রোতকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল। শাড়ির এলোমেলো কুচিগুলো ঠিক করতে করতে স্টেজের দিকে আসছিল স্রোত। কাব্য কিছু দূরে দাঁড়িয়ে ধ্রুবের সাথে কথা বলায় ব্যস্ত। তখন চোখ আটকায় নীলাম্বরের দিকে। প্রথমে সেভাবে খেয়াল না করলেও পরে আশেপাশে তাকালে দেখলো কাব্য এখানে উপস্থিত। গ্রামের ছেলেগুলো সব স্রোতের দিকেই তাকিয়ে আছে। ওর শরীর রাগে কাঁপছে। কথার মাঝখানে কাব্য চলে যায়। স্রোতের ঠিক সামনে গিয়ে দাঁড়ায় সে। আচমকা এমনটা হওয়ায় স্রোতের ধাক্কা লাগে কাব্যের বুকের সাথে। সে বিরক্ত হয়ে বলে। কি সমস্যা? স্রোতের কথা যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। কাব্যের মেজাজ খারাপ হলো। সে ধমক দিয়ে বলল। তোর সমস্যা কি স্রোত? বলেছিলাম না রুমে বসে থাকবি, বেরিয়েছিস কেন? মানে এটা বিয়ে বাড়ি, হই হুল্লোড় হচ্ছে, মেহমান আসছে, আর আমি রুমে বসে থাকবো? তাহলে নিয়ে এসেছেন কেন? ও বাড়িতেই রেখে আসতেন। চুপ,
একদম চুপ। কাব্যের এবারের ধমকটা বেশ জোরালো ছিল। উপস্থিত সবার দৃষ্টি তখন স্রোত কাব্যের দিকে। মেয়েটার রাগ লাগছে, খুব ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে। কাব্যের দাদা এগিয়ে এলেন, ওকে শান্ত হতে বললেন, কিন্তু কাব্য কি কথা শোনার পাত্র? সে স্রোতের হাত ধরে ওকে টানতে টানতে নিয়ে যায় রুমে। রাহুল সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে স্রোতের এবার কি হাল করবে কাব্য। স্রোতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কাব্যর মুখের মেকআপ আর ঠোঁটে লিপস্টিক সব নষ্ট করে দেয়। মেয়েটা বিরক্ত হয়ে বলে, কি করছেন? চুপ। তোকে কে বলেছে এত শাস্তে? কে বলেছে সবার সামনে যেতে? আমি বলেছি? কি হলো উত্তর দে। শক্ত করে স্রোতের হাত চেপে ধরে কথাগুলো বলেছে কাব্য। ও এত জোরে কথা বলছে যে বাইরের মানুষগুলোর কান অব্দি ওর কথা যাচ্ছে। মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেছে। খানিকক্ষণ আগেই হই হুল্লোড় হচ্ছিল আর এখন নীরবতায় ছেয়ে গেছে। কাব্যের চিৎকারে স্রোতকে পেয়ে ওঠে। মেয়েটার কান্না পাচ্ছে এবার। একটা ছোট বিষয় নিয়ে ও কেন এমন করছে সেটাই স্রোত বুঝতে পারছে না। কাব্য রেগে আবারও কিছু বলবে, তখন স্রোত বলল, আপনি চাইছেনটা কি? বিয়েবাড়িতে সবাই সাজগোজ করেছে আর আমি করব না? এত সমস্যা কেন আপনার আমাকে নিয়ে? বেবির সাথে আমিও মরে গেলে ভালো হতো, তাই না? স্রোতের কথাটা বলতে দেরি হলে ওর গালে কাব্যের শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হলো না। স্রোত কিছুটা সরে গেল। স্রোতের কান্নার শব্দ কাব্যের কানে এলে সে বুঝলো কত বড় ভুল করেছে। দ্রুত গিয়ে নীলাম্বরীকে জড়িয়ে ধরল কাব্য। ওকে বলল, ভুল হয়েছে শরৎ, ক্ষমা করে দে আমাকে। তুই তো আমারই বল, তোকে শুধু আমিই দেখব। তুই কেবল আমাকে দেখানোর জন্য সাজগোজ করবি, আমার জন্য শাড়ি পরবি। অন্যরা কেন তোর সৌন্দর্য দেখবে? আমার খারাপ লাগে না বল? আমি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি, তাই না? আই এম সরি, প্লিজ কাঁদিস না। আর করবো না এমনটা, প্লিজ। স্রোত তাকিয়ে আছে কাব্যের পানে। লোকটাকে বোঝা দেয়। একটু আগে কেমন রেগেছিল, মনে হচ্ছিল ওকে মেরেই ফেলবে, আর এখন কেমন বাচ্চাদের মতো করছে। স্রোত চুপচাপ রইল। কাব্য তখন বারবার এক কথায় বলছিল, ক্ষমা চাচ্ছিল। ওকে শান্ত করতে স্রোত স্বাভাবিক হলো। মাঝখানে পাতলা পর্দা কাপড় মাঝখানে পাতলা কাপড় দিয়ে পর্দা টাঙানো, আর তার দুই পাশে বসে আছে বরকনে দুজনে। রাহুলের সাইডে ওর আপু দুলা ভাই ও তাদের সাথে আসা অনেক মেহমানরা, আর দোয়েলের দিকে ওর সব কাজিন আর আত্মীয়রা দাঁড়িয়ে আছেন। রাহুল দেখার চেষ্টা করছে তার প্রিয়তমাকে, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ সে পাচ্ছে না। কিছুটা সময় অতিবাহিত হলো। রাহুলের কবুল বলা হয়ে গেছে। এবার কাজী সাহেব দোয়েলকে কবুল বলতে বললেন, কিন্তু দোয়েল যে কিঞ্চিত ভয় পাচ্ছে। চোখের কোণে অশ্রু জমেছে। এই বুঝি কান্না করে দেবে এমন অবস্থা। আজকের এই বিশেষ দিনটাতে ওর মা বাবা কেউই কাছে নেই ভেবে আরো বেশি কষ্ট হচ্ছে। রাহুল তখন এগিয়ে গেল। মাঝখানে টাঙানো পর্দা সরিয়ে দোয়েলের ঠিক সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো সে। দোয়েলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কবুল বলো পাখি, আমাকে আর আমার ভালোবাসাকে গ্রহণ করো তুমি। আজ পুরো তুমিটাকে তুলে দাও আমার হাতে। লাজুক মুখখানি তুলে রাহুলের পানে তাকায় দোয়েল। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বলে, কবুল কবুল কবুল। আপনি আর আপনার ভালোবাসাকে গ্রহণ করলাম আমি। সকলের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠে। আলহামদুলিল্লাহ বলে বরকনে সুন্দর জীবন প্রত্যাশা করে মনে মনে দোয়া করেন সকলে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দোয়েল রাহুলের বিয়ে। আজকের কাঙ্ক্ষিত দিনটির জন্য কত অপেক্ষা করেছে রাহুল। অবশেষে সে দোয়েলকে পেল, নিজের করে পেল। রাহুলের কাছে আজকের দিনটা আনন্দের। দোয়েলকে বিদায় দেওয়া হবে এবার। বরযাত্রীরা সবাই চলে গেছেন। রাহুলের বন্ধুরা আর সে রয়ে গেছে কেবল। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে ধ্রুবকে জড়িয়ে ধরল দোয়েল। কঠোর মনে ধ্রুব তখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। বোনকে জড়িয়ে ধরে কান্না করলো সে। স্রোতদীপ্ত তাহিয়া প্রত্যেকেই তখন কান্না করছে। দোয়েল একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নেয় প্রত্যেকের থেকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাব্যের পানে তাকালে কাব্যকে কান্না করতে বারণ করে। রাহুলের দিকে চোখ ইশারা দিয়ে বলে ওর বোনকে ভালো রাখতে। রাহুলও ইঙ্গিতে বুঝায় সে সবসময় দোয়েলকে ভালো রাখবে। কাব্য নিজে তার বোনকে গাড়িতে তুলে দেয়, বাকিদের বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়। ততক্ষণে চলন্ত গাড়ির দিকে তাকিয়ে থাকে যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল। সবেমাত্রই দোয়েলকে নিয়ে গাড়িটা দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেল। উৎসবের আলোকসজ্জার হই হুল্লোড় ছাপিয়ে পুরো বাড়িটা এখন নীরবতা বিরাজ করছে। কর্ণবিদের এই বিষণ্ণ মুহূর্তটি প্রতিটা উৎসব মুখর আয়োজনের শেষ দৃশ্যে এক গভীর শূন্যতা রেখে যায়। যে শূন্যতা বাড়ির দেয়ালে দেয়ালে দীর্ঘশ্বাসের মতো প্রতিধ্বনিত হতে থাকে। আত্মীয় পরিজন ও পরিবারের প্রত্যেকটি সদস্যের মন হয় ভরাক্রান্ত। তালুকদার বাড়ির পরিবেশ তেমনই। দোয়েল যে বাড়ির বড় মেয়ে, 4 ভাইয়ের আদরের একমাত্র বোন সে। আচ্ছা, এই বিয়েতে তো সবাই উপস্থিত ছিল, দিব্য আসেনি কেন? সে কোথায়? মাঝখানে পেরিয়ে যাওয়ায় 3 দিনে তার সাথে ঠিক কি ঘটেছে? সে ভালো আছে তো? কাব্যের মনে এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সকাল থেকে সে দিব্যকে কল দিয়ে যাচ্ছে, এদিকে মাকেও বারবার কল দিয়ে বলছে ওদেরকে নিয়ে চিন্তা না করতে, কিন্তু ভদ্রমহিলার যে চিন্তা শেষ নেই। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তবেই কিনা 2 ছেলেকে তিনি পেয়েছেন। কাব্য মধুকে না পেয়ে ওর অ্যাসিস্ট্যান্ট আর জাফরকেও কল দিয়েছে, কিন্তু কেউই কল রিসিভ করছে না। দিব্যই কি ওদের বারণ করেছে?
কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে কাব্য। সে যখনই বাড়ি থেকে রওনা দিবে তখনই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে দিব্যর নাম ভেসে উঠতে দেখে কাব্য কিছুটা চিন্তামুগ্ধ হলো। কলটা রিসিভ করে সে বলল, তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? আম্মু একের পর এক কল দিয়ে যাচ্ছেন তোমার ফোনে, তোমার জন্য চিন্তা করছেন। তুমি জানো উনি অসুস্থ, তাহলে কি এত কেন টেনশন দিচ্ছ ওনাকে? আহা, আমি তো মরে যাইনি। কাব্য চোখ মুখ কঠোর করে ধমক দিয়ে বলে। দিব্য, হেসে ওঠে মধু। প্রসঙ্গ পাল্টে বলে, একবার দেখা করবে? কোথায় এসো তুমি? মধু তার অবস্থান সম্পর্কে জানায়। কাব্য তাকে অপেক্ষা করতে বলে কাউকে কিছু না জানিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে মধুর সাথে দেখা করার উদ্দেশ্যে। হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে সুনেহারা। বিছানায় ফেলে রাখা ফোনটিতে অনবরত রিংটোন বাজছে। হয়তো অফিসের কেউ, রাফসান অথবা রাশেদ সাহেব। উফ, এই দিব্যর জন্য ওর শখের চাকরিটাও যেতে বসেছে। মেয়েটার শরীর রাগে কাঁপছে। 3 দিন ধরে এই রুমে এসে বন্দি। সুনারা চোখ বন্ধ করে সেদিনের কথা ভাবে। মধু যখন ওয়াইনের গ্লাসে দ্বিতীয় চুমুক দিতে যাবে তখনই সুনারা বাধা দেয়। গ্লাসটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় দেয় সে। মধু তখনও ভাবলেশীনভাবে বসে আছে। ওর চোখে মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানতো এমন কিছু হবে। সুনারা ভয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। ঠিক তখনই ঘাড় কাত করে সুনারার দিকে তাকায় মধু। দাঁত কিরমির করে দ্রুত এগিয়ে আসে। ওর হাতের কবজি শক্ত করে চেপে ধরে বলে, তুই ভুল করলি সুনেরা। বলেছিলাম না আমি মরে গেলে তুই বেঁচে যাবি, আর আমি বেঁচে গেলে তোর অবস্থা দেখার মতন হবে না। কি করবি? মেরে ফেলবি আমাকে? মেরে ফেল। তোর মতো খুনি আর জঘন্য একটা লোকের স্ত্রী হয়ে বাঁচার থেকে আমার মরে যাওয়াই ভালো। হুম, এত তাড়াতাড়ি তোকে মারবো না। ভালোবাসবো, আদর করব। আদরের মাত্রা এতটাই গভীর হবে যে তুই নিজেই আমাকে বলবি, প্লিজ কিল মি জান। সুনেরা তাকায় মধুর দিকে। সাথে সাথে ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয় মধু। টেবিলে থাকা ওয়াইনের বোতল আর গ্লাস সব মেঝেতে আছাড় দিয়ে ফেলে দেয়। সুনেরা 2 হাত দিয়ে মধুকে ধাক্কা দিয়ে বলে, দীপক, ছাড় আমাকে। তোর ছোঁয়া আমার বিরক্ত লাগছে। তাই? তাহলে তো ভালো করে শুয়ে দিতে হয়। কথাটা বলে সুনারার উপর ঝাঁপিয়ে পড়ে মধু। মেয়েটার শরীরের প্রতিটা কোণে ওর হাতের নখ বিচ্ছে, রক্ত বেরোচ্ছে, নখের আঁচড়ে জ্বলছে পুরো শরীর। তীব্র যন্ত্রণার মধুর অত্যাচারে সুনারা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে ছাড়াতে, কিন্তু পারে না। মেয়েটার শরীর ক্রমে অবশ হয়ে আসে। এক অদ্ভুত প্রেমানুভূতিতে আচ্ছন্ন হয়ে যায় তার সর্বাঙ্গ। অভিমানে ডুবে থাকা সুনেরা একসময় বশ মানে মধুর গলা আঁকড়ে ধরে জানান দেয় সেও মধুকে কাছে চাইছে। অবশেষে সব মান অভিমান অভিযোগ ভুলে এক হয়ে যায় দুটো মন। কাছাকাছি এসে ঘুচিয়ে দেয় নিজের মধ্যকার সমস্ত দূরত্ব। আজ মধু তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নিয়েছে। তার পুরো শরীরে রাজত্ব চালাচ্ছে সে। মধু সব পাগলামিতে সায় জানাচ্ছে সুনেরা। সকালে সুনেরার ঘুম ভাঙলে সে দেখে নিজের মাথা মধুর প্রশস্ত বুকে। ছেলেটা 2 হাত দিয়ে ওকে জাপটে ধরে রেখেছে, এমনভাবে ধরেছে যেন ছাড়লেই সে পালিয়ে যাবে। সুনেরা তাকায় মধুর মুখের দিকে। মানুষটাকে কতটা নিষ্পাপ লাগছে। আহ, চেহারায় কত মায়া। এই ছেলেটাকে সুনেরা ভালোবেসেছিল, নিজের সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল, কিন্তু মধু কি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য? সুনেরার মনে পড়ে রাতের ঘটনা। প্রচণ্ড রাগে মধুর বুকে ধাক্কা দেয়। মধু কিছুটা সরে গেলে সে উঠতে চায়, কিন্তু পারে না। মধু আবারও টেনে বিছানায় ফেলে দেয় ওকে। ঘাড়ে কামড় বসায় পরে সে কামড়ের জায়গাতেই বেশ কয়েকটা চুমু দিয়ে বলে, শ্শ্, নড়াচড়া করবি না। রাতের ঘটনা আবার রিপিট হবে। নিতে পারবি আমাকে? মনে তো হয় না। ছি, ঘৃণা লাগছে তোকে। লাগুক, ভালোবাসায় তো থাকতে পারবো না। তোর ঘৃণাতেই আমি থাকি। ঘৃণা করতে করতে একদিন ঠিক ভালোবেসে ফেলবি। সুনায়রা চুপ করে যায়। মধু ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। প্রায় ঘন্টাখানেক পর সুনায়রা চোখ খুলে দেখে সে বিছানায় একা। আশেপাশে মধু নেই, দরজাও বাইরে থেকে বন্ধ। সুনায়রা ভাবে এই সুযোগে বাবা, ফুপি বা ওর কলিগদের কাউকে জানাবে যে সে বিপদে আছে। সুনায়রা নিজের ফোনটা খুঁজে, কিন্তু পায় না। হয়তো মধুই সরিয়ে রেখেছে। পরে অবশ্য মধুর সাথে দেখা হয়, কথাও হয়। তবে তাতে ভালোবাসার লেশমাত্র ছিল না। প্রতিবারের মতো ঝগড়া ঝামেলা হয়। আর প্রচণ্ড রাগে মধু সুনায়রার হাত পা বেঁধে তাকে মেঝেতে ফেলে রেখে যায়। 2 দিন ধরে বন্দি থাকার পর আজ সারাদিন এই হাত পা বাঁধা অবস্থাতেই পড়ে আছে সে। সিলেটের মৌলভীবাজারে রাজনগরে অবস্থিত কমলা রানীর দিঘি। বিশাল এই দিঘি ইতিহাসের এক নীরব সাক্ষী। লোকগাথা অনুযায়ী প্রজাদের জলকষ্ট দূর করতে রানী কমলাপতি নিজেকে উৎসর্গ করেছিলেন এই অতল জলে। শীতের সন্ধ্যায় বিশাল জলাধারে টলটলে কালো জল আর চারিপাশের নিঝুম পরিবেশ এক রহস্যময় গাম্ভীর্য তৈরি করে। এমন একটা জায়গায় মধু কাব্যকে আসতে বলল। কাব্য এসে উপস্থিত হলো, মধুর দেখা নেই। কাব্য চারিদিকে চোখ বোলায়। জায়গাটা জনশূন্য আর গা ছমছমে। কাব্য ভেবে পায় না দিব্য সবসময় এমন ভুতুরে জায়গায় কেন ঘোরে। দিঘির পাড়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে সে। ঝিঝি পোকার ডাক আর দূর পাহাড় থেকে নেমে আসে হিমেল হাওয়া জানান দিচ্ছে সন্ধ্যার আগমনী বার্তা। ঠিক সেই মুহূর্তে আবছা অন্ধকারে দূর থেকে এক ছায়ামূর্তির মতো দিব্যকে এগিয়ে আসতে দেখা গেল। কাব্যের বিরক্তি কেটে যায়। সে এগিয়ে যায় মধুর কাছে।
মধু ওকে দেখে হাসে, তবে সে হাসির আড়ালে লুকিয়ে থাকা তীব্র যন্ত্রণা কাব্য টের পায়। সে ভাইকে জড়িয়ে ধরে প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো? সব কিছু ঠিকঠাক আছে? আমি এত তাড়াতাড়ি মরবো না, বুঝলে? তোমাকে জ্বালানোর যে বাকি, আমার মাদার ইন্ডিয়ার আদরের ভাগ বসানোর মতন অপরাধ করেছো তুমি। এত তাড়াতাড়ি চলে গিয়ে তোমাকে শান্তিতে থাকতে দেই কি করে? কাব্য বিরক্ত হয়ে বলে। উফ দিব্য, সারাক্ষণ এমন অলক্ষণে কথা বলার মানে কি? মধু হেসে ওঠে। অল্প দিনের পরিচয় হলেও ভাইয়ের প্রতি ওর গভীর টান জন্মেছে। মধু কাব্যকে ভালোবাসে, আত্মার টান অনুভব করে। কাব্য তার ভাইকে হারানোর ভয় পায়। হাঁটতে হাঁটতে তারা কিছুটা দূরে গিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতার পর মধু বলল, তুমি আমেরিকা ব্যাক করছো কবে? কাব্য দূরের দৃশ্য ফোনে ক্যামেরা বন্দি করছিল। মধুর কথা কানে গেলে সে উত্তর দেয়, আমি ভেবেছি আর যাব না। এখানে আমার অফিস আছে, আম্মু আছে, তুমি আছো, আর আমার নীলম বুড়ি আছে। সবাইকে ছেড়ে যায় কি করে? আমি এখানে থেকে যাব। উহুম, তুমি ফিরে যাবে, সাথে আম্মুকেও নিয়ে যাবে। কাব্য ভ্রু কুচকায়। মধুর হঠাৎ এমন কথা বলার মানে বুঝতে না পেরে বলে, আম্মুকে নিয়ে যাবা? হুম। আর তুমি? আমি এইখানেই থাকবো, তবে চিন্তা নেই, বেঁচে থাকলে মাঝে মধ্যে দেখা করতে যাব। কিন্তু কোনো কিন্তু নেই কাব্য, আমার জীবনটা থেমে গেছে। আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আমার বিনাশ হবে, জঘন্যভাবে হবে। আমও তার ছেলের ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখতে পারবে না। তাই তুমি ওনাকে নিয়ে দূরে চলে যাবে। কথা দাও, যাবে? আমার কসম লাগে। মধুর চেহারায় অসহায়ত্ব ফুটে উঠেছে, কণ্ঠস্বর কেঁপে উঠছে। কঠোর কাব্যে চোখ দুটো ছলছল করে উঠে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ওর। ভাইয়ের মুখে এমন কথাবার্তা সহ্য হচ্ছে না। কাব্যের মধু কেন সবসময় এমন কথা বলে? চাইলেই তো সব ঠিক হতে পারে। মধু সুস্থ সুন্দর একটা জীবন উপভোগ করতে পারে। তাহলে কেন সে নিজের বিনাশ নিয়ে এতটা নিশ্চিত? কেনই বা নিজের ভবিষ্যতের ব্যাপারে এতটা অনিশ্চিত? অনেকদিন পর মধু বাড়ি ফিরেছে তার মায়ের কাছে। ভদ্রমহিলা ছেলেকে দেখে জাপটে ধরেছেন। ওনার দেহে যেন এবার প্রাণ ফিরে এলো। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন তিনি। যদিও কাব্য ও বারবার ফোন করে খবর নিচ্ছিল, বলছিল চিন্তা না করতে, কিন্তু মায়ের মন তো ওনার যেমন মধুর জন্য চিন্তা হয়, একইভাবে চিন্তা হয় কাব্যের জন্য। সাইলা বেগমের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে মধু। তিনি ছেলের ঘন চুলের ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছেন। ছেলের মাথা ব্যথা করছে দেখে মাথাও টিপে দিচ্ছেন। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে, জানান দিচ্ছে সময় এখন রাত 10টার কাছাকাছি। সাহেলা বেগম দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে আবার মধুর দিকে তাকালেন। ওনার মনে এলো সুনেরার কথা। মেয়েটা কোথায়, আজ ভালো আছে তো? ভেবেছিলেন এবার ছেলে বউদের নিয়ে একসাথে থাকবেন, কিন্তু ওনার পোড়া কপাল। এক ছেলে, তার পরিবার পরিজন আর কাজ নিয়ে ব্যস্ত, আর অন্যজনের খোঁজ পাওয়াই মুশকিল। সে কোথায় থাকে, কি করে, কিছুই বুঝতে পারছেন না তিনি। সাহেলা বেগম মধুকে প্রশ্ন করলেন, স্নেহরা কোথায় দিব্য? ও ভালো আছে তো? ও আমাকে খুব জ্বালাচ্ছে আম্মু, তাই হাত বেঁধে ফেলে রেখেছি। বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলবো। সাহেলা বেগমের চেহারায় আতঙ্ক। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি কি বলছিস এসব? বললাম ওই ড্যানিটাকে মেরে ফেলবো। কথার প্রসঙ্গে কি বলে ফেলেছে সে, সেই বিষয়ে বিন্দুমাত্র খেয়াল ছিল না মধুর। ইসরে, কি বলে ফেললো? এবার কি ফেসে যাবে? মুখ ফসকে এসব কি বলে ফেলছে মাকে? মধু উঠে বসে শুকনো ঢোক গিলে বলল, আরে মাদার ইন্ডিয়া, তুমি কি ভয় পেলে? আমি তো মজা করছিলাম। আমি কি পাগল যে নিজের বউকে মারবো? হুম, আমি পাগল নই, আর কিলারও নই। আমি একটা শান্তশিষ্ট ভালো ছেলে, আর এই বিষয়ে আমার থেকে ভালো তুমি জানো। কি তাই তো? সায়লা বেগম বড় করে শ্বাস নিলেন। মধুর কথায় নিশ্চিন্ত হয়ে ওকে আবারও প্রশ্ন করলেন, আচ্ছা, তোর রেস্টুরেন্টটা কেমন চলছে? ভালোই, জাফর সামলে নিচ্ছে। জাফর সামলে নিচ্ছে, আর তুমি তুমি কোথায় থাকো দিব্য? বাড়িতেও তো তেমন আসো না। আম্মু, সবটা সামলানোর জন্য তো স্টাফরা আছেই। আমি কেন থাকবো? আর মাঝে মধ্যে তো আসি। মিথ্যা বলবে না দিব্য, আমি মাঝে মধ্যে তোমার খোঁজ নিতে ওখানেই যাই, কিন্তু তোমাকে তো কখনোই দেখিনি। আসলে আম্মু, তুমি যখন যাও তখন আমি থাকি না। সায়লা বেগম প্রত্যুত্তরে কিছুই বললেন না। ছেলেটা যেন উত্তর তৈরি করেই রেখেছে। যাই বলছেন গুছিয়ে উত্তর দিচ্ছে ফটাফট। তিনি কি তাহলে বেশি ভাবছেন? মধু নিজের মায়ের মুখের দিকে তাকায়। ভদ্রমহিলা কিছু ভাবছেন, তা বেশ বুঝতে পারছে সে। তাকে নিয়ে কি ভাবছেন? মধু তার আম্মুকে ভাবনার জগৎ থেকে বের করতে বলল। তা মাদার ইন্ডিয়া, খাবার দাবার কিছু দেবে নাকি চলে যাব? সায়লা বেগমের ধ্যান ভাঙল। মুচকি হেসে বললেন, হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। আর যাওয়ার সময় আমার বৌমার জন্য জন্য নিয়ে যাবে, কেমন? পরের বার যখন আসবে ওকে নিয়েই আসবে। তোমাদের ছেলে একা থাকতে আমার ভালো লাগে না। সুনেহরার আব্বুও বললেন ওকে ফোনে পাচ্ছেন না,
তুমি বরং বলে দিও একটা কল দিয়ে বাবার সাথে কথা বলে নিতে। মায়ের কথার উত্তরে মধু কেবল মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। কাব্য ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। সে বসার ঘরে সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত। একটু আগে ধ্রুব ও দীপ্ত সহ ওদের কিছু কাজিন গেল দোয়েলের সাথে দেখা করতে। বাড়ির সবাই এখন বসার ঘরেই আছে, তবে এখানে সবাই থাকলেও স্রোত নেই। কি হলো ব্যাপারটা? যে স্রোত সবসময় হই হুল্লোড়ে মেতে থাকে, গল্প গুজব পেলে যার কিছুই লাগে না, সে এই আড্ডায় অনুপস্থিত। স্রোত কি এখনো আগের ঘটনা নিয়ে রেগে আছে? রাগারি কথা। কাব্য তখন না বুঝে ওভাবে রিয়েক্ট করেছিল। এবার কাব্যের দায়িত্ব তার নীলাম্বরীর মান ভাঙানো। কাব্য সবার মাঝখান থেকে উঠে যেতে ওর দাদা জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছে, ওনাকে কি বলবে বুঝতে না পেরে মাথা চুলকালো কাব্য। ভদ্রলোক বুঝে গেলেন নাতির মনে কি চলছে। মুচকি হেসে বললেন, যাও যাও, গিন্নির রাগ থামাও। কাব্য তখন চলে যায়। এতক্ষণ তাহিয়া চুপচাপ বসেছিল, কারণ কাব্য সেখানে উপস্থিত ছিল। ভাসুরকে তাহিয়া একটু হলেও ভয় পায়, তাই কাব্যের সামনে সে চুপচাপই থাকে। তবে এখন তো কাব্য নেই, ধ্রুব নেই যে বকা দিবে। তাহিয়া বরং এবার আড্ডা দিক। নিজেকে পা থেকে মাথা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখেছে স্রোত। কাব্য গিয়ে ওর উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতে চাইলে সে রাগ দেখে কিছুটা সরে যায়। সরতে সরতে খাট থেকে মেঝেতে পড়ে যাবে এমন সময় 2 হাত দিয়ে নীলাম্বরীকে আগলে নেয় কাব্য। ধমক দিয়ে বলে, স্রোত ঢং করছিস আমার সাথে? স্রোত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, উনি যেন আমার দুলাভাই, ঢং করব? স্রোত কি বলেছে বুঝতে না পেরে ভ্রু কুচকায় কাব্য। কিছুক্ষণ পর নীলাম্বরীকে জড়িয়ে ধরে বলে, রাগ করিস? সরি বললাম তো। আরে স্বীকার করলাম তো আমার ভুল হয়েছে, আর হবে না এমন ভুল। রাগ করো না লক্ষ্মীটি, আমার দিকে তাকাও, কথা বলো। নীলাম্বরী, শুনছো তুমি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এভাবে কত কিছু বলে স্রোতকে মানাতে চাইছে কাব্য, কিন্তু মহারানী টু শব্দটি করছেন না। কাব্যের রাগ এবার তরতর করে বাড়ছে। এই মেয়েটা ভালো কথার যোগ্য নয়। এখন যদি রেগে গিয়ে কাব্যকে ধমক দেয় বা থাপ্পড় মারে, তাহলেই কান্নাকাটি করে ভাসাবে। কিন্তু ভালো কথা বললেও তো শুনছে না। কাব্য এবার কি করবে? আরও 3-4টে মিষ্টি কথা বলে নিজেকে ছ্যাঁচড়া প্রমাণ করবে? কাব্যকে কি এসব মানায়? মানায় না। তবুও কাব্য তার গম্ভীর স্বভাব থেকে বেরোলো এই মেয়েটার জন্য। ভাবা যায় কাব্যের থেকে গুনে গুনে 11 বছরের ছোট এই মেয়েটা ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কি নাজেহাল অবস্থা করে ছেড়েছে। না, আর নেওয়া যাচ্ছে না। কাব্য এবার বিরক্ত হলো। স্রোতের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিতেই মেয়েটা উঠে বসলো। রাগী চোখে তাকালো কাব্যের দিকে। কাব্যও রেগেছিল, তবে নীলাম্বরীর চোখে চাহনি যে তার রাগ নিবারণের প্রধান ওষুধ। কাব্য রাগান্বিত স্রোতকে পর্যবেক্ষণ করে ওর লালচে গাল টেনে বলল, তুই রাগলে গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায় স্রোত, পাকা টমেটোর মতো লাগে। সস বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করে, খাবো নাকি? স্রোত ভ্রু কুচকে নেয়, রেগে তাকায় লোকটার দিকে। কাব্য তখন দুষ্টু চাহনিতে ওকেই দেখছে, ঠোঁট কামড়ে হাসছে সে। ইস, স্রোত কি লজ্জা পায় না? যদিও স্রোত রেগেছিল, তবে এই মুহূর্তে তার রাগ গলে পানি হয়ে গেছে। চোখে মুখে ভিড় করেছে লজ্জা। স্রোত 2 হাত দিয়ে মুখ ঢেকে নেয়। কাব্য তার নীলাম্বরীর হাতটা মুখের উপর থেকে সরায়। মেয়েটার কপালে, গালে, পুরো মুখে অজস্র চুমু দেয়। সে জড়িয়ে নেয় ভালোবাসার গভীর আলিঙ্গনে। নিশীথ রাতের হিমেল কুয়াশায় মোড়ানো এক নিস্তব্ধ রাত। সময় এখন রাত 1টার কাছাকাছি। পরনে নিকোষ কালো শাড়ি, যেন শীতের নিবিড় অন্ধকারকে অঙ্গে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দোয়েল। আজই তার নতুন জীবনের সূচনা হয়েছে। আজ এই প্রহরে নির্জনতা আর উত্তরে হাওয়ার স্পর্শ তার মনের ভেতরে অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। দূরে ল্যাম্পপোস্টে ঝাপসা আলোয় ধোঁয়াটে কুয়াশা উঠছে, যার সাথে মিশে আছে পুরনো দিনগুলোর মায়া আর নতুন শুরুর এক চাপা উত্তেজনা। বাসর ঘরে রজনীগন্ধা তীব্র সুবাস ছাপিয়ে শীতের এই রুক্ষ বাতাস তাকে মনে করিয়ে দিচ্ছে তার জীবনটা আজ থেকে এক সম্পূর্ণ নতুন বাঁক নিল। দোয়েল একা দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে, যেখানে অজানার প্রতি ভয় আর একরাশ রঙিন স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আচ্ছা, রাহুলের সাথে ওর সম্পর্কটা সবসময় এমনই থাকবে তো? রাহুল কি সারা জীবন ওকে এভাবে ভালোবাসবে, আগলে রাখবে? এই ছোট্ট জীবনে দোয়েল অনেক কষ্ট পেয়েছে। ওর একটা ভুলে ভরা অতীত আছে, আছে কত না পাওয়ার গল্প। তবে এই ছোট্ট জীবনের সব থেকে প্রাপ্তি হলো রাহুল শেখ নামের পুরুষটির। ও সারা জীবনের ভালো কাজের পুরস্কার স্বরূপই হয়তো রাহুলকে পেয়েছে। ওদের ভালোবাসাটা আজ বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে, স্বামী স্ত্রী সম্পর্কে রূপ নিয়েছে। সবটা ভেবে দোয়েল বিড়বিড় করে আওড়ায়, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, সবটা ভালো হোক। কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে ঘুরে তাকায় দোয়েল। রাহুল এসেছে। পরনে সুন্দর শুভ্র রঙের পাঞ্জাবি, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ঠোঁটের কোণে হাসি লেগে আছে। দেখেই মনে হচ্ছে ছেলেটা আজ ভীষণ খুশি। খুশি প্রাপ্তির। দোয়েলকে এসে নিজের করে পেয়েছে, সারা জীবনের মতো ভালোবাসার খাঁচায় বন্দি করেছে। রাহুল মুচকি হেসে দোয়েলের কপালে চুমু খায়, মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঘাড়ে থুতনি রেখে বলে, অতপর পাখি,
তুমি বন্দি হলে আমার মনের পিঞ্জিরায়। রাহুলের কথার উত্তরে দোয়েল বলল, বন্দি করলেন বুঝি? পাখিরা কিন্তু মুক্তভাবে খোলা আকাশে বিচরণ করতে বেশি ভালোবাসে। ভালোবাসার দোহাই দিয়ে তাদের বন্দি করে রাখলে ভালো দেখায়। তাও ঠিক। তোমাকে আমি উঠতে দেব, মুক্ত পাখির মতো আকাশে বিচরণ করতেও দেব, তবে নির্দিষ্ট সীমানার মধ্যে। যেখানে যাও না কেন ফিরে কিন্তু আমার কাছে আসতেই হবে। দোয়েল হাসে, ঘুরে তাকায় রাহুলের পানে। রাহুল ওকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমু দিয়ে বলে, পাখি, আজ তুমি আমার হবে। আমি তো আপনারই। তুমি আমার, তবে পুরোপুরি ভাবে নাও। আমার তোমাকে চাই, নিজের করে চাই। হবে আমার? তোমাকে স্পর্শ করার অধিকার দেবে? রাহুলের কথার মানেটা আসলে কি তা বুঝতে সময় লাগেনি। চতুর দোয়েলের মেয়েটা এই মুহূর্তে লজ্জা পেল। লজ্জায় সে পালাতে চাইল, কিন্তু রাহুল যে ওকে আটকে নিয়েছে। মেয়েটাকে পালাতে না দিয়ে কোলে তুলে নিল। বেডরুমের দিকে যেতে যেতে বলল, অনেক পালিয়েছো তুমি, অনেক জ্বালিয়েছো আমাকে। এবার আমি তোমাকে জ্বালাবো আর তুমি সহ্য করবে। আজ সুদে আসলে সবটা আদায় করে নেব পাখি। তোমাকে আজ আমি নিজের করে নেব। লোকটা যেন আজ বেপরোয়া হয়ে উঠেছে। তার প্রতিটি কথা লজ্জা দিচ্ছে দোয়েলকে। ইস, লজ্জাবতী লতার মতো নুয়ে পড়েছে মেয়েটা। রাহুলের বুকে মুখ লুকিয়ে রেখেছিল সে, তবে এই মুহূর্তে লুকানো আর জায়গা পাচ্ছে না। দোয়েলের মেহেদি রাঙা ফর্সা পায়ে চুমু দেয় রাহুল। আস্তে আস্তে ওর উদরের কাছটায় আসে, শাড়িটা এলোমেলো করে দেয়, স্পর্শ করে আরও গভীরভাবে। রাহুল তার পাখিকে পাগল করে তোলে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে। দোয়েল নিতে পারছে না রাহুলের জ্বালাতন। কেমন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ওর শরীরে। অস্বস্তি হচ্ছে, আবার রাহুলের পাগলামিতে সায় জানাতেও মন চাইছে। এই কেমন অনুভূতি। রাহুল তখন মুখ গুজেছে দোয়েলের গলায়। দোয়েলের মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরে বলে, শুনুন। তুমি শোনো পাখি, আমার তোমাকে ভীষণ প্রয়োজন। বাধা দিও না প্লিজ। আজ পুরোপুরিভাবে আমার হয়ে যাও। দোয়েল হার মানল রাহুলের জেদের কাছে। আজ পুরোপুরিভাবেই নিজেকে সঁপে দিল রাহুলের কাছে, সায় জানালো তার ভালোবাসার ডাকে। লোকটার এমন বেপরোয়া আচরণ আর লাগামহীন স্পর্শে মেয়েটার পাগল হয়ে যাওয়ার অবস্থা। তবুও সে একবারের জন্য রাহুলকে দূরে সরিয়ে দেয়নি। দোয়েল অবশেষে রাহুলের হলো। রাহুল সম্পূর্ণভাবে পেল তার পাখিকে। কেটে গেছে আরেকটা রাত। ধরণীতে নতুন সকালের আগমন ঘটেছে। চারিদিকে ফুটেছে আলো। রাস্তাঘাটে বেড়েছে যানবাহনের চলাচল। এই কনকনে শীতের মধ্যেও গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মব্যস্ত মানুষগুলো ছুটছে নিজেদের কাজের তাগিদে। কিন্তু এই সব কিছু থেকে অনেক দূরে আছে সুনেহরা। সে যেখানে আছে সেখানে না আছে মানুষের কোলাহল, আর না আছে কাজের প্রেশার। অফিসের বসের ধমকাধমকি, বাবার ডাক কিছুই তার কানে আসছে না। সে বন্দি জীবন কাটাচ্ছে আর বিরক্ত হচ্ছে। সুনেহরা কাঠের বেলকনিতে দাঁড়িয়ে আছে, তাকিয়েছে দূরের পাহাড়ের দিকে। মধুকাল রাতেই ফিরেছে। মদ খেয়ে মাতলামি করেছে মেয়েটার সাথে। জানোয়ারের মতো উগ্র আচরণ করেছে, ক্ষতবিক্ষত করেছে ওর পুরো শরীর। সুনায়রার খুব রাগ লাগছে। কোনোভাবে সে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ব্যালকনি দিয়ে নিচে নামার উপায় থাকলে এক্ষুনি নেমে যেত, কিন্তু উপায় যে নেই। এখান থেকে লাফ দিয়ে নিচে পড়লে মাথা বা হাত পায়ে আঘাত পেয়ে কয়েক ঘন্টার মধ্যে সেন্স হারাবে নিশ্চিত। তাহলে সুনায়রা বেরোবে কি করে? এখান থেকে যাওয়ার আগে দিব্য সব অনৈতিক কাজগুলো প্রমাণ নিয়ে যেতে হবে। এমপি আসাদের মৃত্যুর প্রমাণটাও লাগবে। সাথে রেজওয়ানকে কে মেরেছিল এটাও জানতে হবে। কিন্তু এত কিছু হবে কি করে? সুনায়রা ভেবে পাচ্ছে না কি করবে। মেয়েটা গিয়ে দোলনায় বসে, চোখ বন্ধ করে শ্বাস নেয়। প্রকৃতির শীতল বাতাস এসে ওর শরীর ছুঁয়ে দেয়। খানিকটা ভালো লাগছে এখন। সুনায়রা চোখ খুলে তাকাতে দেখে মধু হাঁটু গেড়ে ওরই সামনে বসে আছে। ঘায়ে ঢিলে ঢোলা সাদা শার্ট, যার বুকের দিকের বেশ কয়েকটা বোতাম খুলে রাখা। পরনে 3/4 প্যান্ট আর মাথা চুলগুলো সব কপালে এসে পড়েছে। সিগারেট খেয়ে পুড়ে যাওয়া কালচে ঠোঁট দুটো হালকা ফাঁক করে তাকিয়ে আছে সুনায়রার দিকে। মেয়েটার গায়ে মধুর একটা শার্ট ব্যতীত আর কিছুই নেই। ওর উদম উড়ুতে হাত স্পর্শ করে মধু। সুনায়রা অন্যদিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি চাই? আমার শরীর? মধু দৃষ্টি সরায় অন্যদিকে। নিজের উপর ওর ঘেন্না হচ্ছে। সবসময় তো ড্রিঙ্ক করে, এতটা তো মাতাল হয় না। তবে রাতে কি হয়েছিল? অমন জঘন্য বিহেভ কেন করলো সে? দূর, না বুঝেই মধু ভুল করে বসেছে। কিন্তু এখন কি করবে? কি করে বুঝবে সুনায়রার মনে কি চলছে? মধু ওর হাত দুটো ধরলো। সুনায়রা ছাড়াতে চাইলেও মধু শক্তির সাথে পেরে উঠলো না। ছেলেটা পাগলের মতো চুম্বন দিতে লাগলো ওর হাতটিতে। তারপর সুনায়রার হাতটা নিয়ে রাখলো নিজের বুকের বাঁ পাশে, যেখানে অবস্থান করে মানুষের হৃৎপিণ্ড। মধু তাকায় প্রিয়তমার পানে। সুনায়রা তখন লক্ষ্য করে মধুর চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলছে। এদিকে হৃৎপিণ্ডের স্পন্দনও অস্বাভাবিক। মধুর মধ্যে থাকা অস্থিরতা স্পষ্টতই অনুভব করতে পারছে সুনেহরা। এই মুহূর্তে মেয়েটার রাগ কিছুটা হলেও কমলো। সে নিজের মধ্যকার গম্ভীর ভাব বজায় রেখেই বলল, তুই ঠিক কি চাইছিস দীপু? বেপরোয়া মানবটি তার গম্ভীর খোলস ছেড়ে বেরোলো। শীতল কণ্ঠে বলল, তোকে চাইছি, তোর ভালোবাসা চাইছি। এই ঝগড়া ঝামেলা, খুনের নেশা, খুনোখুনি, আমাকে শাস্তি দেওয়ার চিন্তা সব বাদ দিয়ে একটু ভালোবাসি না সুনেরা? জানিস
আমি কখনোই কারো ভালোবাসা পাইনি। আমি ভালোবাসার কাঙাল। কেউ আমাকে ভালোবাসেনি বলেই আমি এতটা বিগড়ে গেছি। একটু ভালোবাসা পেলে আমি এমন হতাম না, বিশ্বাস কর। আমাকে একটুখানি ভালোবাসবি প্লিজ। সুনায়রা অবাকে চরম পর্যায়ে পৌঁছালো, যেন কে বলছে এসব। মধু, কি করে সম্ভব? সুনায়রা যে জানে এই ছেলেটার মধ্যে মায়া দয়া নেই, নেই আবেগ, নেই কারো প্রতি ভালোবাসা। এই মধুই কিনা ওর কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে। আচ্ছা, সুনায়রার এই মুহূর্তে কি করা উচিত? মধুকে আশ্বাস দেওয়া উচিত সে ওকে ভালোবাসবে, সবসময় সব অবস্থায় মধুর পাশে থাকবে, বলবে কি এমন কিছু? কিন্তু মধুর কাজ। সুনায়রা কিছুটা এগিয়ে মধুর গালে হাত স্পর্শ করে বলল, আমি তোকে ভালোবাসবো দিব্য। আমরা একটা সুন্দর সংসার বাঁধবো। তুই, আমি আর একটা ছোট্ট বাবুই পাখি থাকবে। সে হবে আমাদের ভালোবাসার চিহ্ন। তবে 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 তোকে ভালো হতে হবে। এই খুনোখুনি, টাকার নেশা, পাপের সাম্রাজ্য সব ছাড়তে হবে। এই কালো জগৎ ছাড়তে হবে। পারবি ছাড়তে? মধুর চেহারায় গম্ভীর ভাব। মনে মনে কি ভাবছে বোঝা মুশকিল। সে যে চাইলেও ভালো পথে আসতে পারবে না, কখনোই না। এত মানুষকে মেরেছে, এত এত অনৈতিক কাজ করেছে, কত পাওয়ারফুল মন্ত্রী, নেতার অফিসারদের সাথেও ঝামেলা। একবার এইসব ছেড়ে দিলে ওকে যে সবাই নরম ভেবে আক্রমণ করবে, প্রতিশোধ পরায়ণ হয়ে ওর কাছের মানুষগুলোর ক্ষতি করবে। না না, অতটা সহজ নয় সবটা ছেড়ে দেওয়া। পাপের এই চোরাবালিতে সে এমনভাবে তলিয়ে গেছে যেখান থেকে মুক্তি মানে নিশ্চিত মৃত্যু। মধু তখন সুনেরাকে ছেড়ে চলে যায় ওখান থেকে। সুনেরা কেবল তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। সময় আর স্রোত অপেক্ষা করে না কারো জন্যে। দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। পরিবর্তন হয়েছে অনেক কিছু। সুনেরা কোনোভাবে পালিয়ে এসেছে মধুর বাড়ি থেকে। পালিয়ে আসলে ওর কেমন খটকা লাগছে। সুনেরা ভালো করেই জানে মধুর পাওয়া সম্পর্কেও চেয়েছে বলেই হয়তো সে পালাতে পেরেছে, কিন্তু বিপদ হবে জেনেও মধু ওকে পালাতে দিল কেন? কেন পালাতে দিল? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সুনেরা যখন থানায় আসে তখন জানতে পারে আরেক চাঞ্চল্যকর তথ্য। রেজওয়ান খুনের ইনভেস্টিগেশন চলছিল বহুদিন ধরে। মধু মানেই তো শহরে এক আতঙ্কের নাম। তাকে পুলিশ গ্রেপ্তার করে কি করে? আইনে সব বড় বড় অফিসার, নেতা, মন্ত্রী সবার সাথেই যে তার ভালো সম্পর্ক। নিজের কালো টাকা দিয়ে কিনে রেখেছে সবাইকে, আর এই জন্যেই বারবার অপরাধ করে পার পেয়ে যাচ্ছে ছেলেটা। রেজওয়ান খুন সম্পর্কে ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ কাব্য পর্যন্ত পৌঁছায়। পুরো কেসের ভার ছিল সুনেহরার কাঁধেই। সেদিন সুনেহরা কাব্যর অফিসে যায়। ওর সাথে ছিল রাফসান সহ আরও কয়েকজন কনস্টেবল। অফিসের মুখ্য চেয়ারটাতেই বসা ছিল কাব্য। সুনেহরা ওর অফিসের কাচের দরজাটার সামনে গিয়ে নক করে বলে, ভেতরে আসতে পারি? কাব্যের সবটুকু মনোযোগ হাতে থাকা ফাইলে। তখন সুনেহরা উক্ত কথাটি বলে। অর্ধ অপরিচিত মেয়েলি কণ্ঠস্বর শুনে মুখ তুলে তাকায় কাব্য। ভাইয়ের স্ত্রীকে দেখে খানিকটা খুশি হয়। পরক্ষণে মনে হয় সে অফিসিয়াল কাজে এসেছে। কাব্য মুচকি হেসে বলে, আসুন। সুনেরা ভেতরে পা রাখে, সাথে রাফসানও আসতে চায়। তবে বিষয়টা লক্ষ্য করে কাব্য বলে, ইন্সপেক্টর, আমি কেবল আপনাকে আসার পারমিশন দিয়েছি, বাকিদের নয়। কেবল আপনি আসার হলে আসুন, অন্যথায় আসার দরকার নেই। সুনায়রা পিছু ফিরে ওর লোকদের ওখানে অপেক্ষা করতে বলে। সে একাই আসে কাব্যের সাথে কথা বলতে। কাব্যকে চেয়ারে বসতে বললে সুনায়রা চেয়ার টেনে ওর ঠিক মুখোমুখি বসে। কোনোরূপ ভনিতা না করে কাব্যকে সোজা প্রশ্ন করে, রেজওয়ান রুহেল, ওনাকে চিনেন? উত্তরটা আপনি জানেন। হুম, আপনি ওনাকে চেনেন। আপনি বুদ্ধিমান। আমি এখানে কেন এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। হুম। দেখুন, আপনি এত বড় কোম্পানির সিইও, যথেষ্ট নামডাক আছে। থানায় নিয়ে গিয়ে আপনাকে জেরা করতে আমি চাইছি না, তাই যা বলার এখানেই বলছি। আপনি সত্যিটা বলুন, সেদিন কি হয়েছিল? আপনি তো ওই গেস্ট হাউসে ছিলেন, যেখানে আগুন লাগলো। সবাই ধারণা করেছিল আপনি মারা গেছেন, কিন্তু আপনি অক্ষত আছেন। এদিকে রেজওয়ান রুহেল নামক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাহলে কি ধরে নেব রেজওয়ান রুহেলকে আপনিই মেরেছেন? যদি বলি হ্যাঁ। আপনি স্বীকার করছেন ওনাকে আপনি মেরেছেন? কাব্যের চোখে মুখে গম্ভীর ভাব। সে মনে মনে কত কি ভাবছে। সুনায়রা যথেষ্ট বিচক্ষণ আর বুদ্ধিমান একটা মেয়ে। সব রকম তথ্য নিয়ে তারপরই হয়তো এখানে এসেছে। আর এও জানে রেজওয়ানকে মারার অনেক কারণ কাব্যের কাছে আছে। কাব্যের এখন কি করা উচিত? কাব্য ভাবে ও নিজের ঘাড়ে দোষ না নিলে দিব্য বিপদে পড়বে। এই ভেবে যখন সে নিজের অপরাধ স্বীকার করবে, তখনই কোথা থেকে এক মেয়ে আসলো যে কিনা সম্পর্কে রেজওয়ানের বোন। কাব্যের কোম্পানিতে একটা গুরুত্বপূর্ণ পোস্টে সে চাকরি করে। মেয়েটা হলো কাব্যের বন্ধু ইথিকা। ইথিকা এসে জানায় সেদিন রেজওয়ানকে কাব্য বা দিব্য নয়, সে নিজে মেরেছে। কি অদ্ভুত! ঘটনাস্থলে পাওয়া গেল মধুকে। সব প্রমাণ যাচ্ছে কাব্যের দিকে, আর ইথিকা এসে বলছে ও রেজওয়ানকে মেরেছে। কিন্তু কেন মেরেছে?
ইথিকা অসুস্থ, মানসিকভাবে ঠিক নেই সে। আর এই জন্যে বেশ কিছুদিন ধরে কাব্য, রাহুল, রিয়া, স্নিগ্ধ ওরা সবাই ওকে সময় দিচ্ছে, ওদের পুরনো সেই স্মৃতিগুলো মনে করাচ্ছে ওদের বন্ধুত্বের সেই শুরুর দিকের প্রতিটি মুহূর্তের কথা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মডার্ন ড্রেস পরিহিত ইথিকাকে একবার দেখে নিল কাব্য। প্রত্যেকের দৃষ্টি তখন ইথিকার পানে। কাব্য সুনেরাকে বলে, আসলে ও মেন্টালি সিক, না বুঝে আমাকে বাঁচাতে এসব বলেছে। আপনি শুনুন, রেজনকে আমি মেরেছি। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল। আমার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি ওর জন্যই। ও আমার ওয়াইফের দেখে কুনজর দিয়েছিল, আর সেই জন্য আমি ওকে মেরেছি। আপনি চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারেন। ইথিকা ভেতরে ঢুকে টেবিলের কাছটায় এসে বলে। কাব্য, তুই মিথ্যে বলছিস কেন? কাব্য উঠে দাঁড়ায়, ধমক দিয়ে বলে, চুপ কর ইদিকা, তুই এক্ষুনি বের হয় এখান থেকে। আমি যাব না। তুই আমাকে সবটা বলতে দে কাব্য। আমি সবটা বলতে না পারলে শান্তি পাচ্ছি না। আমার ভেতরটায় খুব অশান্তি হচ্ছে। ইদিকা, ইথিকা বিনয়ের স্বরে বলে। প্লিজ আমাকে বলতে দে। কাব্য মাথায় হাত ঠেকায়, দিকবিদিক শূন্য হয়ে পড়ে। সে কি করে বাঁচাবে ইথিকাকে? কি করবে এখন? কাব্য সুনেরাকে এটা সেটা বলে ওর মনোযোগ অন্যদিকে সরাতে চায়, কিন্তু সুনেরা স্পষ্টই আন্দাজ করতে পারছে সবটা। ইথিকার ভয়ার্ত চেহারার কাব্য কেমন দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখে ও ঠাহর করতে পারছে ইথিকাই কিছু করেছে, আর কাব্য তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আসল ঘটনা কি হয়েছিল সেদিন? ইথিকা অবশেষে সবটাই খুলে বলে। রেজওয়ান কাব্যকে মারার জন্য যে প্ল্যান সাজিয়েছিল তা আগে থেকে জানতো ইথিকা। মেয়েটা সেদিন বেরিয়ে পড়ে ওর পিছু পিছু। ও কাব্যকে বাঁচাতে এসেছিল, কিন্তু যখন দেখলো গেস্ট হাউসে দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন যা বোঝার বুঝে নিল কাব্য আর নেই। সে কাব্যকে বাঁচাতে পারেনি। এমনিতে রেজওয়ানের উপর ইথিকার অনেক রাগ। ইথিকার রেজওয়ানের মা এক হলেও বাবা ভিন্ন। ওর আম্মুর প্রথম সন্তান রেজওয়ান, তবে তার বাবা ছিলেন অন্য কেউ। ওই ভদ্রলোকের মৃত্যুর পর ইথিকার আব্বুর সাথে ওনার বিয়ে হয়। রেজওয়ান ছোটবেলা থেকে অদ্ভুত প্রকৃতির ছিল। কুকুর, বেড়াল বা কোনো মানুষ হোক, যেই ওর পথে সামান্যতম বাধা সৃষ্টি করত তাকেই জঘন্যভাবে শাস্তি দিত। ওকে মানসিক রোগী ছাড়া আর কিছুই মনে হতো না ইথিকার বাবার উপর রেজওয়ানের একটা চাপা রাগ ছিল, আর সেই রাগ থেকে ওনাকে মেরে ফেলে রেজওয়ান, যা নিজ চোখে ইথিকা দেখেছিল। কিন্তু তখন তো মেয়েটা ছোট ছিল, ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে। ইথিকা পরে পড়াশোনার জন্য আমেরিকা চলে যায়। সব ভোলার চেষ্টা করলেও সে পারেনি। রেজওয়ানের উপরে থাকা সেই রাগটা আরো বেড়ে যায় ও কাব্যকে মেরে ফেলেছে বুঝতে পেরে। ইথিকা সেদিন ভেবে নিয়েছিল রেজওয়ানকেও মেরে ফেলবে। ইথিকা যখন ফ্ল্যাটের ভিতর ঢুকে দেখে স্রোত নিজের বাচ্চার প্রাণ ভিক্ষা চাইতে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর রেজওয়ান অমানুষের মতো হাসছে ছটফটানি দেখে। স্রোতকে নিয়ে একটা রুমে রেখে আসে রেজওয়ান। সে অন্য এক রুমে ঢুকে পড়ে, আর ঠিক পেছনে ওই রুমে ঢুকে ইথিকা। মেয়েটা অগ্নিমূর্তি ধারণ করে, হাতে ছুরি নিয়ে এগিয়ে যায়। রেজওয়ানের দিকেও তাকাতে একের পর এক আঘাত করে বুকে। ইথিকা কথা শেষ করে বলে, হ্যাঁ, আমি ওই জঘন্য লোকটাকে মেরেছি। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য। আর স্রোতে ছোট বাচ্চাটাকে মেরে ফেলার জন্য শাস্তি দিয়েছি। আমি ভুল করেছি বলুন? আমি ভুল করিনি। আমি ওকে মেরে ঠিক কাজ করেছি। আমার কোনো অনুশোচনা নেই। আপনারা চাইলে আমাকে গ্রেফতার করতে পারেন, তবে শুনুন, কাব্য কিছুই করেনি। ওর কোনো অপরাধ নেই। যা করার সব আমি করেছি। রেজওয়ানকে সেদিন ইথিকায় মেরেছিল। কাব্য যখন ফ্ল্যাটে ঢুকে স্রোতকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন ওর মাথা খারাপ হয়ে গেছিল। তবে ইথিকা ওকে বুঝিয়েছিল স্রোতের কিছুই হয়নি, ওরা স্রোতকে ডাক্তারের কাছে নিলেই সব ঠিক হয়ে যাবে। কাব্যের রাগ সেদিন সীমা ছাড়িয়েছিল। রেজওয়ানকে মারতে না পারলেও রাগ মিটিয়েছে, চোখ আর হৃৎপিণ্ড নিজ হাতে উপড়ে নিয়েছে। কেমন সাইকোপ্যাথের মতো দেখাচ্ছিল কাব্যকে। ইথিকা নিজেও ভয় পেয়েছে সেদিন ওকে দেখে। আর ঠিক তখনই ওখানে আসে মধু। সেই দৃশ্য নিজ চোখে দেখেছে মধু। সে ধরেই নিয়েছিল কাব্যই হয়তো রেজওয়ানকে মেরেছে। তবে সুনেরার দিকে আসতে বুঝতে পেরে মধুই কাব্য আর ইথিকাকে ওখান থেকে সরিয়ে দেয়। কাব্যের ট্রিটমেন্ট প্রয়োজন, এদিকে সে স্রোতের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। মধু তখন কথা দেয় ও স্রোতকে খুঁজে বের করবে আর তারপর হসপিটালে নিয়ে যাবে। তবে কাব্যকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। উপায় না পেয়ে কাব্য তখন ওখান থেকে সরে যায়। সুনেরা গিয়ে মধুকে দেখে ভাবে মধুই রেজওয়ানকে মেরেছে। সেদিনের পর কেটে গেছে আরও একটা সপ্তাহ। যে যার কাজে ব্যস্ত। ইথিকা মানসিকভাবে অসুস্থ, তাই ওকে আপাতত ট্রিটমেন্টের উপরে রেখেছে পুলিশ। তবে অসুস্থ বলে যে পার পাবে না সে। আইন নিজ হাতে তুলে নেওয়ার অপরাধে প্রয়োজনীয় শাস্তি পাবে ইথিকা। আজ কাব্যের অফিসে বড়সড় একটা প্রোগ্রাম আছে। সেই হিসেবে বড় বড় কোম্পানি সিইও, ম্যানেজার, স্টাফদের ইনভাইট করা হয়েছে। মধু আর সুনেহারা তো অবশ্যই আসবে। কাব্য দোয়েলের সাহায্যে সুনেহারাকে এখানে আসার জন্য রাজি করিয়েছে, আর সে নিজে আসতে বলেছে মধুকে। প্রোগ্রাম তো বাহানা মাত্র। কাব্য চাইছে ওরা সবাই এক হোক, মনোমালিন্য দূর হোক। সবাই এসেছে, তবে মধু ওর সাথে করে নিয়ে এসেছে ডক্টর অ্যানিকে।
যে কাব্যের ট্রিটমেন্ট করতো। কাব্য মেয়েটাকে দেখে ভ্রু কুচকায়, বুঝে নেয় মধু ইচ্ছে করে ওকে বিরক্ত করতে এই কাজ করেছে। মেয়েটা যে কাব্যের প্রতি ভালো লাগা আছে তা মধু আর কাব্য দুজনেই জানে। কাব্য ভয় পাচ্ছে স্রোতনা মেয়েটাকে দেখে ঝামেলা বাঁধায়। কাব্যে চিন্তিত মুখশ্রী অবলোকন করে মধু বলে, মুখটাকে কষা আমের মতন বানিয়ে রেখেছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা, বউ আছে। এদিকে এক মেয়ে তোমার জন্য হাসতাসবাস করছে, আরেকজন তো তোমার জন্য পাগল। তুমি একসাথে রিনা, মিনা, টিনা সবাইকে পেয়ে গেছো। আর আমাকে দেখো, আমার বিয়ে করা বউ আমার সাথে চোর পুলিশ খেলা খেলছে। চুপ করবে? হুম, তোমাকে বিরক্ত করতেই তো এসেছি। সো চুপ করো, আমি করব না। কাব্য চোখ বন্ধ করে শ্বাস ফেলে। মধুর হাত ধরে নিয়ে যায় ওর পরিচিতদের সামনে। সবার সাথে মধুর পরিচয় করিয়ে দেয় সে। তবে ওখানে উপস্থিত বেশিরভাগ মানুষই মধুকে আগে থেকে চেনে। স্রোত, দোয়েল, রাহুল, ধ্রুব সবাই মাত্রই এলো। ওদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। কাব্যের অ্যাসিস্ট্যান্ট ওদেরকে সেখানে নিয়ে গেল। কাব্যও গেল পিছু পিছু। স্রোতকে আজ বেশ সুন্দর লাগছে। কালো শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গলায় ডায়মন্ড পেন্ডেন্ট পরেছে, মাথার লম্বা চুলগুলো খুলে রেখেছে। ও পুরোই যেন অপ্সরা। কাব্য মনোযোগ দিয়ে তার নীলাম্বরীকে দেখছে। বিষয়টা দূর থেকে লক্ষ্য করলো অ্যানি। ওর মনে কৌতূহল জাগলো মেয়েটাকে জানার জন্যে, কিন্তু জিজ্ঞাসা করবে কি করে। কাব্য যদি কিছু মনে করে। পার্টি তখন জমে উঠেছে, গেস্টরা সবাই চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর অ্যানি এসে কাব্যকে প্রশ্ন করলো। কিছু দূরে দাঁড়িয়ে থাকা কালো শাড়ি পরিহিত স্রোতকে দেখে উক্ত প্রশ্নটি করলো অ্যানি। কাব্য তখন নীলাম্বরীর পানে তাকিয়ে উত্তর দিল। শি ইজ মাই মিসেস, দ্য ওয়ান অফ মাই হার্ট। অ্যানির হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস সাথে সাথেই মেঝেতে পড়ে গেছে। মুখটা তখন দেখার মতো ছিল। মেয়েটা যে শক্ট হলো ওর এমন কথা শুনে তা বুঝতে বাকি নেই। মধু হাসতে হাসতে ওদের পাশে এসে দাঁড়ায়। কাব্যের কাঁধে ভর দিয়ে অ্যানিকে বলে, ডাক্তার অ্যানি, আমার ভাই বুকিং। তুমি আমাকে দেখো, আমার মনটা বিশাল বড়। তুমি চাইলেই জায়গা পেতে পারো। অ্যানি ভালো করে জানে মধু মজা নিচ্ছে। ওর সাথে মধুর সম্পর্ক বহুদিনের, তাই ছেলেটা কেমন সেই বিষয়ে তার ধারণা আছে। মধুর কথার উত্তরে কিছুই বলল না। অ্যানি সুন্দর মতো বিদায় নিয়ে চলে গেল ওখান থেকে। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কিছু দূরে দাঁড়িয়েছিল সুনায়রা। সে স্পষ্টভাবে শুনেছে অ্যানিকে বলা মধুর কথাটা। কাব্য লক্ষ্য করলো সুনায়রা রেগে তাকিয়ে আছে মধুর পানে। যাক, এবার মধুকে জ্বালানোর ভালো একটা সুযোগ পেয়েছে কাব্য, তাই সুযোগটা সে হাতছাড়া করলো না। ইশারায় মধুকে সুনায়রার দিকে তাকাতে বলে কাব্য কেটে পড়ে ওখান থেকে। মেয়েটার দিকে তাকাতে রাগে চোয়াল শক্ত হয়ে এলো মধুর। হাত দুটো মুষ্টিবদ্ধ করায় ফুলে উঠেছে হাতের শিরা। উফ, অসহ্য লাগছে মধুর। সামনে যেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা চলছে। সুনায়রা হেসে হেসে কথা বলছে ওর কলিগ রাফসানের সাথে। দুজনে আবার ম্যাচিং করে কালো রঙের জামা পরেছে। মধু না রাখতে চেয়েও রেগে গেল। অতিরিক্ত রাগে চারিপাশের সবকিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছা হলো ওর। তাই করতে যাচ্ছিল মধু, কিন্তু কিছু দূরে থাকা জাফর সবটা দেখে দৌড়ে এসে মধুর হাত ধরে বলে, ভাই, ঝামেলা করবেন না, এখানে অনেক গেস্ট আছে, আপনার ভাইয়ের বদনাম হবে। ধুর, নিয়ে কিছু করেছে ওসবের। কথাটা বলে এক ঝটকায় জাফরের থেকে নিজের হাত ছাড়ায় মধু। দ্রুত বেগে এগিয়ে গিয়ে সুনয়রার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাইরে। রাফসানও পিছু নিতে চাইলে জাফর ওকে কোনোভাবে আটকে দেয়। মধুর কাজে সুনয়রা প্রচণ্ড বিরক্ত। এমনভাবে হাতটা ধরেছে যে হাতে থাকা ব্রেসলেটের ধারালো অংশ ওর হাতেই ঢুকে গেছে। মেয়েটার হাত চলছে। সে বিরক্ত হয়ে বলে, দীপু, লাগছে খুব। পার্কিং এরিয়ায় রাখা গাড়িগুলোর মাঝখানে দাঁড়িয়েছিল মধুর কালো রঙের কারটাও। সুনয়রাকে ওই গাড়িটার সাথেই চেপে ধরে মধু। ওর হাতটা নিজের বুকের বাম পাশে রেখে বলে, আমারও লেগেছে রে, এই যে এইখানটায় লেগেছে। খুব যন্ত্রণা হচ্ছে। তুই অনুভব করতে পারছিস আমার যন্ত্রণা? পারছিস না, তাই না? পারবি কি করে? তুই তো আমাকে ভালোই বাসিস না। কথাটা বলে সুনয়রাকে ছেড়ে দেয় মধু। গাড়ির সাথে হেলান দিয়ে সুনয়রার ঠিক পাশে দাঁড়ায় সে। তাকায় মেয়েটার দিকে। সুনয়রা আগে থেকে ওর চোখের দিকে তাকিয়েছিল বিধায় দুজনার চোখে সন্ধি ঘটে। মধুর এর সামনে গিয়ে দাঁড়ায় সুনয়রা। ওর দুই হাত নিজের হাত দিয়ে ছুঁয়ে বলে, তুই আমাকে ভালোবাসিস? মধু কেবল ঘাড় কাত করে তাকিয়ে থাকে। প্রত্যুত্তরে সে কিছুই বলে না। সুনয়রা আগের মতোই তাকিয়ে আছে মধুর দিকে। মধু তখন মেয়েটাকে খেয়াল করলো। কালো রঙের ওয়েস্টার্ন ড্রেস পরেছে সে, কাঁধ অব্দি চুলগুলো খুলে রাখা, ঠোঁটে লাল লিপস্টিক। মেয়েটাকে অবলোকন করা মাত্রই মধুর মুখটা অন্ধকারে ঢেকে গেল। এভাবে রানী ভিক্টোরিয়া সেজে সুনয়রা কিনা এসেছে রাফসানের সাথে, কি জঘন্য ব্যাপার স্যাপার। মধু মেয়েটাকে ধাক্কা মারে। আকস্মিক ধাক্কায় কিছুটা পিছিয়ে যায় সুনয়রা। পায়ে এই হিল থাকায় পড়ে যেতে নিলেই মধু ওকে ধরে ফেলে রাগান্বিত কণ্ঠে বলে, কি সমস্যা তোর? কি সমস্যা আমাকে বল। বলেছিলাম না ওই মালটার সাথে না ঘুরতে? আর যদি আমি ওকে না মেরেছি তবে আমার নামটাই পাল্টে দেব, প্রমিস। মারবি মানে? ও কিন্তু পুলিশের লোক।
তাতে আমার বাল ছেড়ে গেল। তুই তাহলে ওই মেয়েটার সাথে ফ্লার্ট করছিলি কেন? তোকেও মেরে ফেলি? মধু বাঁকা হেসে বলে। আর ইউ জেলাস? সুনেরা কথা বলে না। কিছুক্ষণ নীরবতার পর মধু হুট করে সুনেরাকে জোরপূর্বক গাড়িতে উঠায়। মেয়েটা নিজেকে মধুর হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, চাইছে গাড়ি থেকে নেমে যেতে, কিন্তু পারছে না। মধু ওর টাই খুলে সুনেরার হাত পেছনের দিকে নিয়ে বেঁধে দেয়, মুখটাও বেঁধে দেয় রুমাল দিয়ে। মধু ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে ব্যস্ত। সুনেরা রেগে তাকাচ্ছে আর মনে মনে বকাঝকা দিচ্ছে মধুকে। স্রোত, দোয়েল আর তাহিয়া একসাথে বসেছিল। এখানে আনন্দ হচ্ছে কম, কাজের কথা হচ্ছে বেশি। কেউ খাচ্ছে বিদেশি ড্রিঙ্কস, তো কেউ নর্মাল জুস, আবার কিছু কাপল ডান্স করছে। স্রোতের কাছে সবটাই বিরক্তিকর লাগছে, কেমন বিদেশি হাবভাব সবার আচরণে। এদিকে তাহিয়াও বিরক্ত। ধ্রুব এখানে আসার পর থেকে কেমন একটা গা ছাড়া ভাব নিয়ে আছে। তাহিয়া স্রোতকে বলল, স্রোত, তুমি থাকো, আমি গাড়িতে গিয়ে বসছি। এখানে কেমন অস্বস্তি হচ্ছে। স্রোতেরও একই অবস্থা, তবে সে আপাতত এখানেই থাকবে, একেবারে কাব্যের সাথে বাড়ি ফিরবে। তাই তাহিয়াকে যেতে বলে স্রোত ওইখানেই রইল। তাহিয়া একা, তাই দোয়েলও গেল ওর সাথে। এদিকে লিয়া, স্নিগ্ধ আর রাহুল ইচ্ছে মতো ড্রিঙ্কস করছে আর নাচানাচি করছে। স্রোত বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। মনে হলো ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। সেদিকেই যাচ্ছিল, যাওয়ার পথে দেখলো কাব্য ডক্টর অ্যানির সাথে কথা বলছে। মেয়েটা কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে ওর দিকে। দেখেই মনে হচ্ছে অতিরিক্ত ড্রিঙ্ক করায় নিজের মধ্যেই নেই সে, কেমন মাতলামি করছে, হেলে দুলে পড়ছে কাব্যের শরীরে। কাব্য বিরক্ত হয়ে চলে যাবে, তখনই মেয়েটা ওকে জাপটে ধরে বলে, কাব্য, যেও না প্লিজ, আমার কথা শোনো। আই রিয়েলি লাভ ইউ। আমি জানি তুমি আনম্যারিড, তুমি আমার সাথে মজা করছো, তাই না? প্লিজ বোঝো, আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। মেয়েটা ওভাবে বলছে, জড়িয়ে ধরছে, কিন্তু কাব্য তাকে কিছুই বলছে না, আর না নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। স্রোত জানে কাব্য ওর, কাব্য শুধুই নীলাম্বরী, তবু ওর ভীষণ রাগ লাগছে। কাব্য কেন মেয়েটাকে সরিয়ে দিচ্ছে না, কেন বলছে না বিবাহিত। এক বুক যন্ত্রণা নিয়ে স্রোত তখন চলে গেল ওখান থেকে। কাব্যের মেজাজ বিগড়ে গেছে। অ্যানি একটু আগেই ওকে কল দিয়ে বলেছিল সে বিপদে পড়েছে, কাব্য যেন তাকে বাঁচায়। কাব্য যখন অসুস্থ ছিল মেয়েটা ওর খেয়াল রেখেছে, যত্ন নিয়েছে, আর সেজন্যই কাব্য কৃতজ্ঞতা বোধ থেকে ওকে বাঁচাতে এসেছিল। কিন্তু এমন একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হবে জানলে সে কখনোই আসতো না। মেয়েটার মাথা ঠিক নেই, কি বলছে নিজেও হয়তো বুঝতে পারছে না, কিন্তু কাব্যের যে বিরক্ত লাগছে। নীলাম্বরী ব্যতীত অন্য নারীর স্পর্শ তার কাছে অসহ্য লাগে, আর সেই জন্যে মেয়েটাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মেজাজ দেখিয়ে বলে, তোরা মরে যাও, বাঁচতে হবে না তোমাকে। মরার পদ্ধতিটা বলে দেব, নাকি নিজে খুঁজে নেবে? কাব্য, জাস্ট শাট আপ। ক্যারেক্টারলেস মেয়ে একটা। তোমার মতো মেয়েদের হাত থেকে বাঁচতে কি এখন গলায় ঝোলানো প্লেকার্ড নিয়ে ঘুরে বেড়াতে হবে? তাতে বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে, আমার বউ আছে, কাছে এসো না। অ্যানি কি বলবে বুঝতে পারছে না, শুধুই কান্না করছে সে। অপমানে তো বোধে মরে যেতে ইচ্ছা করছে। আসলে কি কাব্য বিবাহিত? কিন্তু সে তো জানে কাব্য অবিবাহিত। কাব্য বিরক্ত হয়ে চলে আসবে, তখনই দেখলো ওর সামনে দাঁড়িয়ে আছে রাহুল, স্নিগ্ধ আর লিয়া। প্রত্যেকে গভীর মনোযোগ দিয়ে দেখলো, দৃশ্যটার মজা নিল। কাব্যকে মেয়েটা জ্বালাচ্ছে, দেখতে ওদের ভালোই লাগছে। তবে স্রোত যে ভুল বুঝে চলে গেল, এই বিষয়টা কি কাব্য জানে? হয়তো না, ওকে জানানো দরকার। ধ্রুব ড্রাইভ করছে, পাশে সিটে বসে আছে তাহিয়া, আর পেছনের সিটে দীপ্ত ও স্রোত। দোয়েল রাহুলের সাথে বাড়ি চলে গেছে, আর লিয়া ও স্নিগ্ধ কাব্যের ফ্ল্যাটে। স্রোত কাব্যের জন্য অপেক্ষা না করে ধ্রুবর সাথে চলে এলো। কাব্য যে এ নিয়ে রাগারাগি করবে সেই বিষয়ে স্রোতের ধারণা আছে, তবুও সে এলো, কারণ তখনকার ঘটনা ওর বারবার মনে পড়ছে। স্রোত বিষাদে ভরা ক্লান্ত মন নিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। এদিকে তাহিয়া ধ্রুবের সাথে কথা বলছে না, তার অভিমান হয়েছে। ধ্রুব ইদানিং ওকে সময় দেয় না, সারাক্ষণ কাজ নিয়ে বিজি, অথচ এই সময়টাই তাহিয়াই ধ্রুবকে বেশি প্রয়োজন। ধ্রুব আর চোখে বারবার দেখছে প্রেয়সীকে, বুঝতে পারছে সে রেগে আছে। বাড়ি গিয়েই না হয় ওর রাগ ভাঙাবে। দীপ্ত বেচারা একবার তাকাচ্ছে ধ্রুব তাহিয়ার দিকে, তো আরেকবার তাকাচ্ছে স্রোতের দিকে। সে কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে সবার কি হলো, কে মরলো যে সবাই শোক দিবস পালন করছে। এই মুহূর্তে দীপ্তের কথা বলাটা বেমানান লাগে, তাই সে চুপ রইল। বাড়ি ফিরতে ফিরতে তাহিয়া ঘুমিয়ে পড়েছে। ধ্রুব বিষয়টা লক্ষ্য করে ওকে কোলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পিছু পিছু গিয়েছে দীপ্ত, কিন্তু স্রোত এখনো বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছে। ওর মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কাব্য এত সময় ধরে ওখানে কি করছে? পার্টি নিশ্চয়ই শেষ, তাহলে আসছে না কেন? ওই মেয়েটার জন্যে? কাব্যের সাথে মেয়েটার কি সম্পর্ক? নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে, নইলে তখন ওভাবে জড়িয়ে ধরার পরেও কিছু বলল না কেন? স্রোত আকাশ পাতাল ভেবে
যাচ্ছে। এগুলো ভাবতে গিয়ে ভেতরটা কেমন অশান্তি হচ্ছে, আর ভাবতে পারছে না সে। স্রোত সোজা নিজের রুমে গেল, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ও দেখতে অনেকটা বিচ্ছিরি হয়ে গেছে, গায়ের সুন্দর রং মলিন হয়ে গেছে, মাথার চুলগুলো সব ঝরে গেছে। প্রেগন্যান্সির কারণে অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে। আর এই জন্যে কি স্রোতের থেকে কাব্যের আকর্ষণ কমে গেছে? সে আর আগের মতো খেয়াল করে না ওকে। না চাইতেও স্রোতের অবচেতন মস্তিষ্ক বারবার কথাগুলো ভাবছে, আর মেয়েটার দম বন্ধ লাগছে। কাব্য তখন হন্তদন্ত হয়ে রুমে আসে, স্রোতের হাত টেনে ওকে নিজের দিকে ঘুরায় এবং রেগে বলে, আমাকে না জানিয়ে চলে এলি? কে দিয়েছে এত সাহস? সাহস আমার এমনিতেই আছে, কাউকে দিতে হবে না। আর আপনার কাজ শেষ? মেয়েটাকে পৌঁছে দিয়ে আসলেন বুঝি? এই জন্যই কি এত দেরি হলো? মেয়েটার কাছে থেকে গেলেই পারতেন, আসলেন কেন? কাব্য ধমক দিয়ে বলে। স্রোত, মুখ সামলে কথা বলো। কাব্যের ধমকে কেঁপে ওঠে স্রোত। তবে সে আগের মতো তেজ নিয়ে তাকিয়ে আছে কাব্যের পানে। কাব্য বেশ বুঝতে পারছে স্রোত অ্যানির কথাই বলছে। কি যন্ত্রণা! ভালোই তো কাটছিল দিনগুলো, এই মেয়েটা হুট করে এসে সব লণ্ডভণ্ড করে দিল। কাব্য এবার স্রোতকে বুঝাবে কি করে? কাব্য এগিয়ে যায়, স্রোতের কাঁধে হাত রেখে বলে, তুমি ভুল ভাবছো নীলাম্বরী, আমার কথা শোনো। স্রোত এক ঝটকায় কাব্যের হাত দুটো সরিয়ে দেয়। সে কিছুটা পিছিয়ে যায় এবং রাগান্বিত কণ্ঠে বলে, আমি কিছুই শুনতে চাই না। আপনি এখান থেকে যান, এক্ষুনি যান, নয়তো আমিই চলে যাব। কাব্য হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। সে কি করে স্রোতকে বুঝাবে বুঝতে পারছে না। কাব্য এটা সেটা বলে নীলাম্বরীকে মানাতে চাইল, কিন্তু স্রোত এমন এমন কথা বলছিল যে কাব্যের রাগ চরম পর্যায়ে চলে যায়। সে নিজের রাগ সংযত করতে পারে না। কথার মাঝখানে কাব্যের শক্তপোক্ত হাতের চর পড়েছে স্রোতের গালে। টাল সামলাতে না পেরে মেয়েটা পড়ে গেছে মেঝেতে। রাগে কাঁপছে কাব্যের শরীর, চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ। স্রোতের মুখ থেকে বের হয় এক একটা বাক্য তীরের ফলার মতো বিঁধেছে কাব্যের বুকে। এখনো তাজা সেই ক্ষত। কাব্য রুম থেকে বেরোতে যাবে, তখনই দৃষ্টি মিলল নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে। শান্ত হলো সে, হাঁটু গেড়ে মেঝেতে বসে থাকা স্রোতের সামনে বসলো। কাব্য ভরাট কণ্ঠে বলল, শুনে রেখো, তুমি ব্যতীত অন্য কারো দিকে এই কাব্য চোখ তুলে তাকায়নি। আমি সৌন্দর্যের পূজারী নই। আর হইল ফিজিক্যাল নিডসের কথা, ওসবের প্রয়োজন হলে মেয়েদের অভাব ছিল না, কিন্তু এই পৃথিবীতে এত এত মানুষের ভিড়ে আমার চোখ কেবল আটকেছে তোমাতেই। স্রোত ততক্ষণে দৃষ্টি সরিয়েছে অন্যদিকে। ও রাগ কষ্ট সব যেন আজ মিলেমিশে একাকার। কাব্য বিষয়টা লক্ষ্য করলো। স্রোতের থুতনিতে হাত রেখে তাকে চাওয়ালো, করালো নিজের দিকে। নীলাম্বরীর অশ্রুভেজা চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল, দেয়ার আর 8.2 বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বাট আই অনলি ওয়ান্ট ইউ। বুঝতে পেরেছো মেয়ে, তুমি কতটা স্পেশাল আমার কাছে? মেয়েরা যেমন গভীরভাবে ভালোবাসতে জানে, ঠিক তেমনই জানে তীব্র অভিমান নিয়ে দূরে সরে আসতে। স্রোতেরও খুব অভিমান হয়েছে কাব্যের ব্যবহারে। সে ভীষণ কষ্ট পেয়েছে। স্রোত রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, কাব্য ওকে আটকায়। মেয়েটা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করলেও পারে না। কাব্য শক্ত করে জড়িয়ে ধরে ওকে। স্রোত এক পর্যায়ে ছটফটানি থামায়, সে শান্ত হয়। কাব্যের শার্ট খামচে ধরে ডুকরে কেঁদে ওঠে সে। কাব্য স্রোতের মাথাটা নিজের বুকে চেপে ধরে রাখে। মেয়েটা যে ভীষণ কষ্ট পেয়েছে, সাথে প্রচণ্ড রেগেছে, সবটাই কাব্য বুঝতে পারছে। কাব্য কিভাবে বোঝাবে নীলাম্বরীকে যে সে ওকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যে অন্য কারোর দিকে তাকানোটাও সে পাপ মনে করে। সেখানে 2 দিনের পরিচিত ওই মেয়েটার জন্য নীলাম্বরী ওকে ভুল বুঝেছে। না, স্রোতের অবহেলা আর ওর চোখের অবিশ্বাস কাব্য সহ্য করতে পারবে না। কাব্য কাঁপা কাঁপা হাতে স্রোতের মাথায় হাত বুলিয়ে বলে, নীলাম্বরী, তুমি আমায় বিশ্বাস করো না? আমার মনে তুমি ব্যতীত অন্য কারোর জন্য কখনোই ভালোবাসা জন্মায়নি, আর জন্মাবেও না। জেনে রাখো, মৃত্যুর আগ অবধি আমি কেবল তোমাকেই ভালোবাসবো। স্রোত পুরোপুরি শান্ত, একটা কথাও বলছে না। সে চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু কাব্যের প্রতি তার অভিমান কমেনি। কাব্য তাকালো নীলাম্বরীর পানে, নিজের 2 হাতের আজলায় স্রোতের মুখটি নিয়ে বলল সে, রাগ করেছো? স্রোত এখনো চুপ। সে কাব্যের দিকে তাকালো না পর্যন্ত। কাব্য খেয়াল করলো স্রোতের গালটা কেমন লাল হয়ে গেছে। থাপ্পড়টা বোধহয় একটু জোরেই লেগেছে। কাব্য প্রিয়তমাকে কোলে নিল, ওকে বিছানায় শুইয়ে দিয়ে পুরো মুখে ঠোঁটের ছোঁয়া এঁকে দিল। মধু সুনেরাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটার হাত এখনো বাঁধা, কিছু বলতে পারছে না সে, কেবল রাখছে। মধু সুনেরার হাতের বাঁধন খুলে দেয়। সে নিজে সোফায় বসে ওকে নিজের কোলে বসায়। সুনেরা মধুর মাথায় চুল টেনে ধরে বলে, ঢং করছিস আমার সাথে? না তো, কোলে বসলাম কেন বসালি? ব্লুটুথ কানেক্ট করতে। ঠোঁট কামড়ে হাসে মধু। সুনেরা ওর কথার মানে বুঝতে পেরে খানিকটা লজ্জা পায়, আবার প্রচণ্ড রাগও হয়। সে চলে যেতে চাইলেও পারে না। মধুর স্পর্শ আর ঠোঁটের ছোঁয়ায় সুনেরা বশ মানতে বাধ্য হয়। ঠিক তেমনটাই হলো এখন।
রাহুল আর তার বন্ধুরা আমেরিকায় ফেরার পরিকল্পনা করছে। এই নিয়ে দোয়েলের খুব মন খারাপ। সে সবাইকে ছেড়ে যেতে চায় না। রাহুল তখন দোয়েলের সামনে এসে দাঁড়ালো। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলছে, মন খারাপের কি আছে পাখি? ওখানে আমি থাকবো, স্রোত, কাব্য, লিয়া, স্নিগ্ধ সবাই থাকবে। তোমার ভালো লাগবে দেখো। আর আমরা তো চিরতরে যাচ্ছি না, ফিরবো। তোমাকে কয়েক মাস পরপরই বাংলাদেশে নিয়ে আসবো। এবার একটু হাসো। দোয়েল অন্যদিকে তাকিয়ে বলে, সবাই থাকলে কি হবে? ধ্রুব, তাহিয়া, দীপ্ত আর আম্মু আব্বু সবাই তো এখানেই থাকবে। আমি যে ওদের মিস করব, না গেলে কি হয় না? হুম, আমাদের যেতেই হবে। কাব্য তখন বড় মুখ করে তোমার বাড়ির লোকের কাছে আমার প্রশংসা করলো, আশ্বাস দিল যে আমি তোমায় ভালো রাখবো। আমি ওর বিশ্বাস ভাঙি কি করে? তুমি বুঝতে পারছো না, ওখানেই আমার সব। আমি আমেরিকায় বড় হয়েছি, পড়াশোনা করেছি, আমার কাজ, কেরিয়ার সবটাই যে একটু একটু করে গড়ে তুলেছি। না গেলে কিভাবে হবে? আমি তোমায় খাওয়াবো কি? এতদিন তো এখানেই থাকলাম, এবার আমাকে ফিরতে হবে, নতুন করে সবটা গুছিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।